যাচ্ছি। তো এগুলো কিছুটা আরবানাইজেশনের সাথে রিলেটেড, বাট এগুলো আলাদা ব্রড টপিকে তোমার আরবান জিওগ্রাফিতে পড়ানো হয়। এর মধ্যে তোমরা দেখবা যে কিছু কিছু থিওরি চলে আসে, তো সেগুলোর সাথেও রিলেটেড এগুলা। তো থিওরি গুলোর মধ্যে একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিওরি, যেটা আমরা প্রায় ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসছি এবং তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে সেন্ট্রাল প্লেস থিওরি। তো সেন্ট্রাল প্লেস থিওরি অনেক সময় সেন্ট্রাল প্লেস থিওরি হিসেবেই থাকে, এবং সেন্ট্রাল প্লেস থিওরি আবার অনেক সময় আরবান কনটেক্সটে সেন্ট্রাল প্লেস থিওরিকে এক্সপ্রেস করতে বা এলাবোরেট করতে বলা হয়। এখন আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে তোমরা সেন্ট্রাল প্লেস থিওরি পড়েছো কিনা? স্যার পড়েছি। পড়েছো, তাহলে সেন্ট্রাল প্লেস থিওরি কি আমাকে ওইভাবে পড়ানোর দরকার আছে আর? যে আমি সেন্ট্রাল প্লেস থিওরিটা আগে পড়াবো, তারপরে এর সাথে আরবানের যে রিলেশনশিপ আছে সেটাকে মানে দেখাতে চাচ্ছি এইভাবে। কিন্তু তোমরা যদি সেন্ট্রাল প্লেস থিওরি পড়ে থাকো, তাহলে আমি আর সে জায়গায় যাচ্ছি না, আমি সরাসরি আরবান রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে আলোচনা করি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষার মধ্যে প্রায়শই থাকে। স্যার আমাদের প্রথম থেকে পড়াইলে মেবি ভালো হয়। মানে তোমরা কি আবার সেন্ট্রাল প্লেস থিওরিটা পড়াতে বলছো? জি স্যার। ওকে স্যার, এটা বেশ কয়েকবার পড়ছিলাম তো। হ্যাঁ, তো সেটা তোমরা সিদ্ধান্ত নাও। যদি মনে করো যে বেশ কয়েকবার পড়ো, মনে করো সেন্ট্রাল প্লেস থিওরি, সেন্ট্রাল প্লেস থিওরি বলতে আমরা কি বুঝছি, সেন্ট্রাল প্লেস থিওরির মধ্যে কতগুলো কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট গুলো তোমরা জানো কিনা, তারপরে সেই কনসেপ্টের মধ্যে আমরা মানে সেটেলমেন্টের প্যাটার্ন, হায়ারার্কি ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে আমরা আহ বুঝার চেষ্টা করি, সেগুলো জানো কিনা। তো এগুলো যদি সব জেনে থাকো, দেন আমি আরবান ইস্যুটা নিয়ে আলোচনা করতে পারি। আর না হলে তো সবই অল্প অল্প করে বলতে হবে, এটা তোমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। হ্যালো, কে? না না, তোমরা তো এইমাত্র জয়েন করলে, আমি এডমিট করে নিচ্ছি তোমাদেরকে। এখন দেখো তো ঢুকতে পারছো কিনা। ঢুকতে পেরেছো? নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমরা যদি সবাই একসাথে বলো যে না স্যার এগুলোর আমার দরকার নাই, আমরা এই প্রশ্নের উত্তর পারবো পরীক্ষা আসলে, তাহলে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে না স্যার আমাদের কনফিউশন আছে, বা আমরা আবারও একটু একটু জানতে চাই, তাহলে সেটা আরেকটা জিনিস। আমার কোনো আপত্তি নেই শেখাতে, কিন্তু আমি কোনোভাবেই চাই না যে একটা জিনিস তোমরা দুইবার করে শেখো। আমি ক্লাসেও একটা জিনিস দুইবার শিখাই না। তোমরা খেয়াল করে দেখবা যে আমার প্রতিদিনই এই জায়গাতে আমরা নতুন নতুন জিনিস শিখছি, নতুন নতুন লেকচার। হ্যাঁ, যেহেতু আমরা আরবান জিওগ্রাফি শিখছি, সেহেতু কিছু জিনিস তো হয়তো একটু কমন থাকতেই পারে, কিন্তু আমাদের কনসেপ্ট গুলো সব নতুন কনসেপ্ট। আমরা যাতে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করি, ভালো হয়। একটু আলোচনা করে নিলে ভালো হয়। জি স্যার, স্যার যদি আমরা একটু রিভিউ করি তাহলে ভালো হয়, স্যার আমার মত এটা। আচ্ছা, আর সবাই কি মনে করছো? সাকিব, ওরা কি মনে করো? মৌসুমী আছো তো আমাদের সাথে নাকি? স্যার আমার একটু আচ্ছা, তাহলে আবার একটু আমি কোনো স্লাইড দেখাচ্ছি না তোমাদেরকে, স্যার একটা শুধুমাত্র জেনারেল ডিসকাশন দিয়ে মেইন ডিসকাশনটা শুরু করতে পারি। আচ্ছা, তাহলে একটা জেনারেল ডিসকাশন দিয়ে দেই, ওইটা থেকে তোমরা বুঝে নিবা যে কি। এরপরে আমি যে ইস্যুটাতে আমি আসতে চাচ্ছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আরবান কনটেক্সটে। সো প্রথম কথা হচ্ছে যে সেন্ট্রাল প্লেস বলতে আমরা বুঝি যে এমন একটা সেটেলমেন্ট, যে সেটেলমেন্ট তার হিন্টারল্যান্ডে তার এরিয়া
তার এরিয়া সহকারে, অর্থাৎ তার অ্যাডজয়নিং এরিয়া সহকারে তার হিন্টারল্যান্ডের সার্ভিস প্রোভাইড করে, এই রকমের একটা এরিয়াকে আমরা সেন্ট্রাল প্লেস বলি। যেমন আমরা যদি ঢাকা শহরকে একটা সেন্ট্রাল প্লেস মনে করি বাংলাদেশে, তাহলে ঢাকা শহর তার এরিয়াতে সে সার্ভিস দিচ্ছে এবং যত দূরবর্তী এলাকাতে সম্ভব সে সার্ভিসটাকে প্রোভাইড করছে। এবং আমরা যদি মনে করি যে ঢাকার হিন্টারল্যান্ড কতটুকু হবে, ঢাকার হিন্টারল্যান্ড হবে কি একেবারে রংপুর দিনাজপুর পর্যন্ত তার সার্ভিস আছে। তো এইরকম একটা বড় শহরের সার্ভিস এরিয়া অনেক বড়। আবার আমরা যদি ছোট শহর দেখি, একদম ছোট শহর না, আমরা তো বলেছি যে সেটেলমেন্ট, তাহলে সেটেলমেন্ট হিসাবে একটা ছোট সেটেলমেন্টেরও সার্ভিস সে প্রোভাইড করতে পারে। তাহলে তার যেই এরিয়া, অ্যাডজয়নিং এরিয়া বা সার্ভিস এরিয়া, সেই সার্ভিস এরিয়াটা অত বেশি বড় হবে না, তার সার্ভিস এরিয়াটা হবে ছোট। তাহলে এইভাবে একটা ছোট সেটেলমেন্ট তার ছোট এরিয়া জুড়ে সার্ভিস দিবে, বড় সেটেলমেন্ট তার বড় এরিয়া। আমি প্রত্যেকটাকে কিন্তু একটা করে সেন্ট্রাল প্লেস বলতে পারবো। আশা করি তোমরা এটা জানো এবং বুঝেছো। দ্বিতীয় কথা হচ্ছে কতগুলো কি কনসেপ্ট আছে এগুলোর মধ্যে। তো কি কনসেপ্ট গুলো তোমাদের নোট করে রাখতে হবে, এবং আমি জানি না যেই তোমাদেরকে পড়িয়েছে সেই উনি এইভাবে পড়িয়েছেন কিনা তোমাদেরকে। তো কনসেপ্ট গুলো কি, অর্থাৎ সেন্ট্রাল প্লেসের সাথে আমরা তো সেন্ট্রাল প্লেস জানলাম, তো সেন্ট্রাল প্লেসের সাথে কনসেপ্ট গুলো কি কি। একটা কনসেপ্ট হচ্ছে স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স। স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স হচ্ছে একটা কনসেপ্ট। অর্থাৎ একটা সেন্ট্রাল প্লেস সে তার নির্ধারিত জায়গা থেকেও আরো কত দূর পর্যন্ত সে সার্ভিস প্রোভাইড করবে। সেই সেন্ট্রাল প্লেস সবচাইতে বেশি দূরবর্তী এলাকা পর্যন্ত সার্ভিস প্রোভাইড করতে পারবে যে সেন্ট্রাল প্লেসের এরিয়া যত বেশি। তোমাদের কারো মনে মাইক ওপেন আছে, মাইকটাকে একটু করে ফেলো, অফ করে ফেলো। তাহলে এটাকে আমরা বলছি মানে স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স। তোমাদের কারো মাইক ওপেন আছে, মাইকটা একটু অফ করে দাও। ওকে, তাহলে এটাকে বলছি আমরা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে লোয়ার অর্ডার সার্ভিসেস এন্ড লোয়ার অর্ডার সেটেলমেন্টস। লোয়ার অর্ডার সার্ভিসেস এন্ড লোয়ার অর্ডার সেটেলমেন্টস, যেই সেটেলমেন্টে তোমার এই রকমের, যেটাকে আমরা স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সটাকে কম বলছি, সেই সেটেলমেন্টটা বা সেই সেন্ট্রাল প্লেসটা ছোট হবে এবং সেই সেন্ট্রাল প্লেসে তোমার সার্ভিসেস কম থাকবে। হ্যালো, শ্রাবন্তী তুমি আবার চেষ্টা করো, আমি এই জায়গাতে কাউকে দেখছি না, ওয়েটিং রুমে আছে। তুমি আরেকবার চেষ্টা করো, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। তাহলে এটাকে আমরা সেটেলমেন্টস এন্ড লোয়ার অর্ডার সার্ভিসেস একসাথে হচ্ছে হায়ার অর্ডার সার্ভিসেস বা হায়ার অর্ডার সেটেলমেন্ট, হায়ার অর্ডার সার্ভিসেস। এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। অর্থাৎ এটাতে আমরা ঠিক বিপরীতটা কি, যত বড় সার্ভিস সেন্টার হবে, যত বড় তার স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স হবে, তার ভ্যারাইটি অফ সার্ভিসেস থাকবে সেই সেন্ট্রাল প্লেসের মধ্যে। এখন দুটোর মধ্যে পার্থক্য কি, সম্পর্ক কি? পার্থক্য তো আমরা বুঝে ফেললাম। পার্থক্য হচ্ছে যে একটা সার্ভিস কম থাকবে, একটা সার্ভিস বেশি থাকবে। আর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে হায়ার অর্ডার সার্ভিসেস এর মধ্যে লোয়ার অর্ডার সার্ভিসের সমস্ত সার্ভিস থাকবে, কিন্তু লোয়ার অর্ডার সার্ভিসের যেই সেটেলমেন্ট সেটার মধ্যে হায়ার অর্ডার সেটেলমেন্টের যে সার্ভিসেস গুলো আছে সেগুলো সেটার মধ্যে থাকবে না, নাও থাকতে পারে।
অর্থাৎ কিছু স্পেশালাইজ সার্ভিস আছে যেগুলো হয়তো লোয়ার অর্ডার সার্ভিসের মধ্যে পাওয়া যাবে না। বিশেষ করে বড় কোনো শপিং মল পাওয়া যাবে না, বড় কোনো স্টেডিয়াম পাওয়া যাবে না, বড় কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন পাওয়া যাবে না, বড় কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার পাওয়া যাবে না, বড় কোনো হসপিটাল পাওয়া যাবে না। এই ধরনের যে বিশেষায়িত যে সার্ভিস সেন্টার গুলো, এগুলো হায়ার অর্ডার সার্ভিস সেন্টারের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, তো এগুলোকে বলছি আমরা যে আমাদের সেন্ট্রাল প্লেস থিওরির সাথে অনেকগুলো আলাদা আলাদা কনসেপ্ট আছে, যে কনসেপ্ট গুলোকে না পড়িয়েই আমরা কি করি, আমরা মূল থিওরিটাকে বুঝার চেষ্টা করি। সেই মূল থিওরিটা বুঝার দরকার নাই এই জায়গাতে, আমাদেরকে এই আলাদা আলাদা কনসেপ্ট গুলো বুঝে তারপর আমাকে মূল থিওরির মধ্যে যেতে হবে। তাহলে আমরা এই জায়গাতে কতগুলো যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে আরেকটা ছোট কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি, এটা তোমাদের কোশ্চেন হিসেবে দিচ্ছি কারণ তোমরা এটা পারার কথা, এটাকে আমরা বলি থ্রেশহোল্ড পপুলেশন। থ্রেশহোল্ড পপুলেশন, এটা বলো, কে বলবে? স্যার আমি শুভ স্যার। শুভ বলো। স্যার থ্রেশহোল্ড পপুলেশন, হুম, স্যার থ্রেশহোল্ড পপুলেশন হচ্ছে স্যার ওই পরিমাণ নাম্বার অফ পপুলেশন যার জন্য একটা স্যার মার্কেট রান করতে পারবে। আর এই জায়গাতে Sir, আমরা optimum মার্কেট population. বলবো না, আমরা একটা Sir, সেন্ট্রাল প্লেস বলবো। তাহলে স্যার এখানে একটা সিটি রান করতে পারবে স্যার। হ্যাঁ, স্যার আমরা অথবা স্যার যে কোনো একটা Settlement run করবে। সেটেলমেন্ট রান করতে পারবে, ওই এলাকাটা চলতে পারবে। হ্যাঁ, অপটিমাম পপুলেশন, ম্যাক্সিমাম পপুলেশন। তাহলে এটাকে বলছি আমরা থ্রেশহোল্ড পপুলেশন। জি স্যার। আরেকটা কনসেপ্ট আছে তোমাদের বলতে হবে, নাইলে বুঝবো যে তোমরা পড়ো নাই, সেন্ট্রাল প্লেস পড়ো নাই। রেঞ্জ অফ গুডস। গুডস এন্ড Range সার্ভিসেস। জি স্যার। এটা পারবে তো তোমরা সবাই নাকি? জি স্যার। রেঞ্জ অফ, আচ্ছা, তাহলে এই কয়েকটাকে আমি বলছি যে এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল প্লেস থিওরির কনসেপ্ট। এখন তোমাদের যদি সেন্ট্রাল প্লেস থিওরি আসে, যদি ডাইরেক্ট বলে তুমি সেন্ট্রাল প্লেস থিওরি, এরকম প্রশ্ন কিন্তু এসছে আরবান জিওগ্রাফিতে বহুবার, যেহেতু সেন্ট্রাল প্লেস থিওরি আলাদা করে আরবান জিওগ্রাফির সিলেবাসের মধ্যে আছে। কিন্তু আমরা কেন আরবান জিওগ্রাফিতে সেন্ট্রাল প্লেস পড়াই, তার একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা কিন্তু অনেকেই এর আগে যারা আরবান জিওগ্রাফি পড়েছে তারা ওইভাবে পড়ায় নাই, সেটা আমি এখন বলবো। তো এখন আমরা সেন্ট্রাল প্লেস থিওরির যেই কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা জানলাম। তো এখন হচ্ছে যে সেন্ট্রাল প্লেস থিওরির কিছু তোমার প্রিন্সিপল আছে, সেই প্রিন্সিপল গুলো তোমরা জানো নিশ্চয়ই। বলো প্রিন্সিপল গুলো কি কি? স্যার তিনটা প্রিন্সিপাল আছে। হ্যাঁ বলো কি কি। স্যার মার্কেটিং প্রিন্সিপাল বা K3 সিস্টেম, হুম, ট্রান্সপোর্টেশন প্রিন্সিপাল বা K4 সিস্টেম, আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল বা K7 সিস্টেম। ভেরি গুড। এখন তুমি যদি পারো তাহলে বলে ফেলো, একটা রিভিউ হয়ে যাক যে K3 সিস্টেমটা কি, কেন তাকে আমি মার্কেটিং এ বলছি। মানে আমি জেনারেলাইজড ওয়েতে জানতে চাই, আমার এত মানে থিওরি বুঝে বলার দরকার নেই। মানে মার্কেটিং প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা K3 বলছি কারণ এখানে একটা হায়ার অর্ডার সেটেলমেন্ট থাকবে এবং সেটা হলো আশেপাশের 1/3 এরিয়া, লোয়ার অর্ডারের 1/3 এরিয়াকে সার্ভিস দিবে। তো আমরা যদি হায়ার অর্ডার সেটেলমেন্ট 1 + 1/3 নেই, আর এর সাথে তাহলে যোগ করে দেখো তো কত হয়। 1 + 1/3 × 6 হবে, কারণ আশেপাশে আমরা 6টা ধরছি, যেহেতু একটা মানে সেন্টারকে ধরছি, তার পাশে 6টা লোয়ার অর্ডার সেটেলমেন্ট ধরবো। তাহলে এদিকে 2 হচ্ছে 2 + 1 = 3, এভাবে আসে K3 সিস্টেম। সবাই এগ্রি করছো? ও যেটা বলেছে ঠিক আছে? কেউ কথা বলছো না কেন? সবাই ভুলে গেছে। জি স্যার ঠিক আছে। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, তাহলে মাহাপাড়ায় এখন বলো, তুমি যেহেতু বলেছো যে ঠিক আছে, তুমি এখন বলো যে K4 সিস্টেম কি? এবং কিভাবে এটা আমরা পাবো? সবাই মনে হয় বইটই দেখতেছো খুব সম্ভবত। আচ্ছা, K3 সিস্টেম কে বললে একটু বলো তো দেখি। স্যার খাদিজা। খাদিজা? জি স্যার। আচ্ছা, K3 সিস্টেমকে আমরা মার্কেটিং সিস্টেম কেন বলি? এটা কি সুবিধাটা কি বা অসুবিধাটা কি? স্যার মানে মার্কেটিং এ কেন K3 আসলো? মার্কেটিং এ কেন K3 আসলো? এখানে মার্কেট এরিয়া মানে সেন্টার প্লেসটাকে মার্কেট এরিয়া হিসেবে দেখা হচ্ছে। হুম, তাহলে এটা কেন? মার্কেটিং ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইটা কেন তুমি বললে এটা 1/3 হবে? এটা কেন 1/3 হবে? এটা কেন হাফ হবে না? ওই হায়ার অর্ডার সেটেলমেন্টটা হয়তো 1/3 এরিয়াকে সার্ভিস দিতে পারে, তার অ্যাবিলিটি এতটুকুই। মার্কেটিং প্রিন্সিপালে আমরা কেন 1/3 নেই? এটার কারণটা কি? মানে তুমি জিনিসটাকে জেনারেলি বুঝে বলার চেষ্টা করো। মার্কেটিং এর ক্ষেত্রে সার্ভিস দেওয়ার জন্য, খেয়াল করে দেখো, মার্কেটিং এর ক্ষেত্রে সার্ভিস দেওয়ার জন্য তোমার খুব বেশি আশেপাশের জনগণকে সার্ভিস দিতে পারে না। মানে খুব দূরবর্তী এলাকার মানুষ এসে সার্ভিসটা নিতে পারে না। এটা তোমরা নিজেরা বুঝার চেষ্টা করে দিত। আমি সবসময় দেখি যে ছেলেমেয়েরা এগুলো মুখস্থ করে। এটা মুখস্থ করার বিষয় না। মনে করো আমি একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাব, তাহলে আমি কত দূর কমিউট করব? মনে করো আমি একটা গ্রসারি শপ কিনতে যাব, সেটার জন্য আমি কত দূর কমিউট করব? আমি কিন্তু চাবো যে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকুক। আচ্ছা ঠিক আছে, আমি একটা জামা কাপড় কিনতে যাব, তাহলে আমি কত দূর কমিউট করব? আমি এইটা তোমরা গবেষণা করে দেখতে পারো। আমি কিন্তু 20 থেকে 25 টাকার বেশি রিক্সা ভাড়া দিতে যাব না। এতটুকু দূরেই আমি যেতে চাবো। অর্থাৎ মানুষের অ্যাফোর্ডাবিলিটি এবং মানুষের এই যে বাইং যে ক্যাপাসিটি, এই দুটো জিনিসের সাথে কিন্তু সে ওইটা পেতে কত দূর যেতে আগ্রহী সেটার উপর ডিপেন্ড করে তোমার এই মার্কেটিং প্রিন্সিপালটা ধরা হয়েছে। এবং সেই কারণেই বলেছে যে এইটা আসলে মানে এটার যে সার্ভিং যে ইয়েটা কাভারেজটা, এটা 1/3 এর বেশি হয় না। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যেটা, সেটা মনে করো, বুঝার চেষ্টা করো যে একটা সেন্ট্রাল প্লেস তার ফুল এলাকা সহকারে তার যেই অ্যাডজয়েনিং, আমরা তো 6টা এরিয়া তো জানি তাই না, সেই 6টা এরিয়ার 1/3 এর বেশি সে সার্ভ করতে পারবে না। সেজন্যই ইকুয়েশনটা হচ্ছে যে 6 × 1/3 + 1। তাহলে তোমাকে এইভাবে বুঝতে হবে। সেই কারণে তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি ঢাকা শহর তথা বিভিন্ন সিটিগুলোকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে দেখবে এই জায়গাতে মার্কেটিং ফ্যাসিলিটিস কিন্তু বিভিন্ন জায়গায় ডেভেলপ করে।
কারণ মানুষ ধরে নেয় যে মার্কেটিং এর জন্য অনেক দূর পর্যন্ত মানুষ কমিউট করতে পারবে না। তবে হ্যাঁ, কিছু কিছু স্পেশালাইজ শপিং মার্কেটিং এগুলো আছে যেগুলোর জন্য মানুষ অনেক দূর পর্যন্ত কমিউট করে, কিন্তু সেগুলো আমাদের রেয়ার কেসের মধ্যে পড়বে। এখন তুমি বলতে পারো স্যার অনেক সময় তো আমরা এই কোন একটা কমোডিটি পাওয়ার জন্য সেই মনে করো দিনাজপুর থেকে ঢাকায় পর্যন্ত আসে, কিন্তু কিসের জন্য? একটা স্পেশালাইজ একটা কিছু কেনার জন্য হয়তো আসে। হয়তো তোমার একটা ল্যাপটপের প্রয়োজন হলো, সেটা দিনাজপুরে নাও থাকতে পারে, অথবা থাকলেও সেটার উপর তুমি খুব বেশি ভরসা করতে পারছো না। ঢাকায় আসলে একটা ভালো প্রোডাক্ট তুমি পেতে পারো, তাহলে সেটার জন্য তুমি হয়তো ঢাকা পর্যন্ত আসলে, কিন্তু এটা হার্ডলি মানুষ খুব স্পেশালাইজড কিছু না হলে এত দূর পর্যন্ত কমিউট করে না। তাহলে এই জন্যই মার্কেটিং প্রিন্সিপলে হচ্ছে যে তোমার এই 1/3 এরিয়াকে এই জায়গাতে সিলেক্ট করা হয়েছে। এবং এটা যদি আমরা দেখি আমাদের প্রাত্যহিক জীবনেও সত্যি ঘটনা। কারণ তুমি খেয়াল করে দেখো, তুমি যে জায়গাতেই থাকছো না কেন, তোমার আশেপাশে এরকম গ্রসারি শপ থেকে শুরু করে বড় শপিং মল পর্যন্ত আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে এটাকে আমরা বলছি যে মার্কেটিং প্রিন্সিপল। তাহলে ট্রান্সপোর্টেশন প্রিন্সিপলটা কি? সেটা যেটাকে আমরা বলছি K4 প্রিন্সিপল। এটা কে বলবে বলো? কেউ বলতে চাচ্ছ না? ব্যাপার কি? তোমরা সবাই পড়েছো? স্যার আমি নওশিন বলছি। নওশিন বলো। কাউকে না কাউকে তো বলতে হবে, তা না হলে আমি কিভাবে ভরসা করব? ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল প্লেসটা তার আশেপাশে যে 6টা মানে এরিয়া আছে সেটার হাফ করে সার্ভিস দেয়। এই হ্যাঁ। ক্ষেত্রে হাফ ইনটু 6 + 1, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে K4 বলা হয় জন্য। এই এতটুকুই জানি, বাকিটা কিন্তু আর জানি না। বাকিটা বলতে হবে তো। ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বড় বড় রোড নেটওয়ার্ক গুলা হয়তো আশেপাশে মানে থাকে, অর্ধেক পর্যন্ত সার্ভিস দেয়, আর বাকিটা হয়তো অনেক ছোট ছোট মানে রোড নেটওয়ার্ক থাকে, সেগুলোর মাধ্যমে মানুষ কমিউনিকেট করে। হ্যাঁ। তো সেটা যদি হয়ে থাকে তাহলে কেন এটা হলো? কেন আমরা বলছি সেটা হাফ কে দিতে পারবে? আমার কথা কি বুঝতে পেরেছো? স্যার কিন্তু অত ডিপে মানে পড়া হয় নাই, জাস্ট থিওরি গুলা। শুধু আমরা এই যে K3 K4 এটা কিভাবে অঙ্কটা হয় সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাই না? অঙ্কটা তো করা সহজ, কিন্তু যে ইস্যুটা এই জায়গাতে জড়িত সেটা হচ্ছে যে তুমি একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু জিনিসগুলোকে জেনারেলাইজড ওয়েতে বোঝার চেষ্টা করতে হবে যে কেন আমরা K3 K4 K7 প্রিন্সিপালটা নিলাম। ট্রান্সপোর্ট দিয়ে তুমি সিটির যেটা আমরা বলছি মার্কেটিং, সেটা চাইতে বেশি এলাকা তুমি সার্ভিস দিতে পারবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে, কিন্তু পুরো সিটিকে তুমি কভার করতে নাও পারো, বা পুরো একটা সেন্ট্রাল প্লেসকে কভার করতে নাও পারো। সেই কারণেই তুমি দেখবা যে আমরা যেমন অরিজিন ডেস্টিনেশন নিয়ে কথা বলেছি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। তোমরা কি ট্রান্সপোর্টেশনের অরিজিন ডেস্টিনেশন শুনেছো এর আগে? আমি বলেছি ক্লাসের মধ্যে। জি স্যার বলেছেন। জি স্যার শুনেছি। হ্যাঁ, তোমরা শুনেছো। আরেকটা জিনিস, তোমরা ট্রান্সপোর্ট জিওগ্রাফির কতটুকু শিখলে সেটা একটু জানার দরকার তো। স্যার ওইটা তো কেবল ক্লাস শুরু হয়েছে, বেশি শেখা হয় নাই। ও, কেবল ক্লাস শুরু হয়েছে। কি ডেফিনিশন শিখতেছো? না স্যার, 3টা স্যার ফ্যাক্টর শিখতেছি, ফিজিক্যাল ফ্যাক্টরস, ইকোনমিক ফ্যাক্টরস। ও, এগুলো শিখতেছো না? কিন্তু তোমার ট্রান্সপোর্ট জিওগ্রাফি তো অনেক কিছু শেখার আছে এই জায়গাটার মধ্যে। একটা ভাইটাল কোর্স তোমাদের ট্রান্সপোর্ট জিওগ্রাফি। যাই হোক, আমি তো অত কিছু বলতে পারবো না, তবে আরবান ট্রান্সপোর্ট নামে একটা টপিক আমাদের আছে যেটা হয়তো আমরা নেক্সট ক্লাসে ধরার চেষ্টা করব। তো সেটা থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করছি। যাই হোক, তো এই জন্য ট্রান্সপোর্ট
যে প্রিন্সিপল, সেই প্রিন্সিপলের ক্ষেত্রে এটাকে বলা হয়েছে K4, কিন্তু এটার যে সার্ভিস এরিয়া, এটার সার্ভিস এরিয়াটাকে বলা হয় হাফ অফ দ্য সিটি। একটু খেয়াল করে দেখো, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে অরিজিন এবং ডেস্টিনেশন, আমরা যদি ঢাকার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমরা দেখছি যে মিরপুর থেকে তোমার আমাদের মতিঝিল পর্যন্ত গাড়ি, ঠিক আছে, তাহলে এই এরিয়াটাকে, এই একটা অংশকে, এই এরিয়াটাকে সার্ভ করছে সে। আবার আমরা দেখছি যে ওই প্রান্তে যদি আমরা হিসাব করি, তাহলে সাভার থেকে আশুলিয়া থেকে ঢাকা মতিঝিল পর্যন্ত গাড়ি, তাহলে ওই এরিয়াটাকে সার্ভ করছে। আবার তুমি যদি এই প্রান্তে এসে দেখো, তাহলে আমরা দেখছি নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গাড়ি, তাহলে এইটা এই এরিয়াটাকে পুরোটাকে সার্ভ করছে, ঠিক আছে। ঠিক ডাইরেক্ট আমরা আরো ছোট ছোট কিছু রুট দেখি, কিন্তু সেগুলো তুমি যদি খেয়াল করে দেখো, সেগুলো অত ম্যাসিভ রুট না। কিন্তু আমরা যদি খুব বড় রুট দেখি, তাহলে দেখবো যে এগুলো হচ্ছে আমাদের ঢাকা শহরের জন্য বড় রুট। কিন্তু কোন রুটই চাইলেও সে পুরো একটা শহরকে সার্ভিস দিতে পারবে না, এবং ট্রান্সপোর্টেশনের লিঙ্কটাই হচ্ছে এইরকম যে সেই স্ট্রেট রুট হিসাবে হয়তো পুরো শহরের একটা অংশকে সে সার্ভিসের মধ্যে আনতে পারে, বাট এটা ট্রান্সপোর্টেশনের চাইতে বড় এরিয়াকে সে কভার করতে পারে। এ কারণেই বলা হয় যে সে তার পুরো এরিয়াটাকে সার্ভিস দিতে পারবে, এবং তার পরবর্তীতে প্রত্যেকটা সার্ভিস এরিয়ার হাফ সে প্রোভাইড করতে পারবে। সেক্ষেত্রেই আমাদের ইকুয়েশনটা K4 পর্যন্ত আসলো। তাহলে আমি খুব সহজেই তোমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপলটা বলে দিই। অ্যাডমিনিস্ট্রেশন চালানোটা খুব অত সার্ভিসের প্রয়োজন হয় না, অ্যাডমিনিস্ট্রেশনটা চালানো হয় তোমার একটা নজরদারি বা খবরদারির ব্যাপারটাই বেশি। সেটা হয়তো সার্ভিসটাকে তোমাকে পৌঁছে দিতে হচ্ছে, অর্থাৎ আমি একটা সার্ভিস দিচ্ছি, তুমি সেই সার্ভিসটা ঘরে বসেই পেতে চাচ্ছ, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন গুলো আসলে এই ধরনের। তো সেই সার্ভিস আসলে একটা সেন্ট্রাল প্লেস চাইলে তার নিজের এরিয়া ছাড়াও সে আশেপাশের প্রত্যেকটা এরিয়াকে, যে এরিয়াগুলোকে আমরা প্রথমেই ধরে নিয়েছি, যে এরিয়াগুলোকে সে সম্পূর্ণরূপে সার্ভ করতে পারে, তাহলে সে পূর্ণাঙ্গ একটা এরিয়াকে সে সার্ভ করতে পারল। সেই জন্য তার সার্ভিস এরিয়া হবে K7। দেখো বুঝতে পারলে কি? তাহলে সার্ভিসের ব্যাপ্তি, মানুষের সার্ভিস পাওয়ার আকাঙ্ক্ষা, তার অ্যাফোর্ডাবিলিটি, এবং সে তোমার রেঞ্জ অফ গুডস এর কত পর্যন্ত সে যেতে চাচ্ছে বা পেতে চাচ্ছে, এইগুলো হচ্ছে তোমার এই তিনটা প্রিন্সিপলস মানে ডেভেলপ করার পেছনে একটা বড় ইস্যু। আমরা কিন্তু কিভাবে ড্র করতে হয় এবং কিভাবে সেটা অঙ্ক লিখতে হয় সেগুলো কিন্তু আমরা জানি, যে একটা K3 প্রিন্সিপল দিয়ে তার একটা হেক্সাগোনাল প্যাটার্ন কিভাবে আসবে, এগুলো কিন্তু আমরা জানি। আবার মানে K4 দিয়ে একটা হেক্সাগোনাল প্যাটার্ন কিভাবে আসবে সেটা কিন্তু আমরা জানি, এবং K7 এরটা খুব সহজেই জানি। এগুলো আমাদের শুধুমাত্র ড্র করলে হবে না, ভিতরের অবস্থাগুলো বুঝতে হবে। এখন আসো আমাদের মেইন পয়েন্টে, সেটা হচ্ছে যে আমরা K3 কে ব্যবহার করব আমরা আসলে সেন্ট্রাল প্লেসকে জানার জন্য। তো এই সেন্ট্রাল প্লেস থেকে আমরা আরবান ইস্যুর ক্ষেত্রে কি পেতে পারি বা সিটিজের ক্ষেত্রে কি পেতে পারি, এটাই হচ্ছে আমাদের এই আলোচনার মুখ্য বিষয়। আমরা এর মধ্য দিয়ে আমরা একটা সিটির র্যাঙ্ক পেতে পারি। সেই সিটির র্যাঙ্ককে আমরা কিভাবে সাজাবো? এখন এই যে র্যাঙ্ক বলছি, আমরা বলছি যে একটা ক্রমধাপ। আসলে এটাকে থিওরিটিক্যাল ভাষায় বলা হয় আরবান হায়ারার্কি বা হায়ারার্কি অফ আরবান সিস্টেম অথবা হায়ারার্কি অফ সিটিজ। তো সেই হায়ারার্কি পেতে হলে আমরা আমাদের এই সেন্ট্রাল প্লেস থিওরির যে মূল বক্তব্য, সেই বক্তব্যটা গ্রহণ করি এবং সেটার মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে আরবান হায়ারার্কি এই জায়গাতে কি। যেমন তোমরা এটা সহজেই জানো
যে আরবান হায়ারার্কি একটা লোয়ার অর্ডার সেটেলমেন্ট থেকে একটা হায়ার অর্ডার সেটেলমেন্ট পর্যন্ত যায়। একটু খেয়াল করে দেখো, আমরা যে কনসেপ্ট গুলো পড়ে আসছি সেই কনসেপ্ট গুলোকে কিন্তু এই জায়গাতে টাচ করছে সবগুলো, যে হায়ার অর্ডার লোয়ার অর্ডার সার্ভিস থেকে হায়ার অর্ডার সার্ভিসের মধ্যে যাচ্ছে, সরি সেটেলমেন্টের মধ্যে যাচ্ছে, এবং সেই সেটেলমেন্ট গুলোকে আমরা চাইলে বিভিন্নভাবে সাজাতে পারি। এটা রিজিয়নকে পর্যন্ত সাজানো যায়, একটা হাউস হোল্ড থেকে শুরু করে রিজিয়ন পর্যন্ত সাজানো যায়। যেমন খুব মানে লোয়ার স্কেলে কি বলা হয়, লোয়ার স্কেলে বলা হয় যেমন আমরা বলি যে একটা ভিলেজ থেকে শুরু হতে পারে, আসলে একটা হোম স্ট্রিট থেকে শুরু হতে পারে। তো আমরা যেহেতু একটা বলছি যে সার্ভিস, কিন্তু আসলেই গ্রাম, আমাদের দেশের যে গ্রাম, সেই গ্রামে তেমন কোনো সার্ভিস তো প্রোভাইড করার মতো নাই এই জায়গাতে। কারণ কি, একটা গ্রামের মধ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকে না, ফলে সেই জায়গাতে আমরা তেমন কোনো সার্ভিস পাই না। নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। তাহলে সার্ভিস পেতে হলে সেই সার্ভিস সেন্টারে তোমাকে যেতে হবে, এবং সেটা দিয়ে তোমার হায়ারার্কির প্যাটার্নটা তৈরি করতে হবে। যেমন ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে এইরকম একটা গ্রাম বা যেটাকে বলা হয় হেমলেট, সেই জায়গাতে সহকারে আমরা কি পাই, সেই জায়গাতে আমরা এই সার্ভিসগুলো পাই বিধায় তাদের যে হায়ারার্কি, সেই হায়ারার্কির মধ্যে এটা আসে। তাহলে আমরা আরবান হায়ারার্কি বা হায়ারার্কি অফ আরবান সেন্টার বা সিটিজ, এইগুলো বলতে আমরা বুঝাচ্ছি যে প্রত্যেকটা দেশে তার ছোট এবং বড় শহরগুলো একটা প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটা হচ্ছে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। বড় সেন্টারগুলো সবচাইতে বেশি তোমার সার্ভিস প্রোভাইড করবে, পপুলেশন বেশি থাকবে, তার সাইজও বড় হবে, এবং ক্রমান্বয়ে যে ছোট আরবান সেন্টার গুলো আছে তার সাইজ ছোট হবে, পপুলেশন ছোট হবে, তার যেই স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স এটা কম হবে, যেগুলো আমরা আগে আলোচনা করে আসছি। সুতরাং এগুলো না বললেও চলবে। তার মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে স্পেশালাইজ সার্ভিস গুলো সেই জায়গাতে থাকবে না। তাহলে প্রত্যেকটা কনসেপ্ট আমাদের এই জায়গাতে কাজে লাগছে, এবং এটাকেই আমরা বলছি যে একটা হায়ারার্কি। এখন তোমরা এই জিনিসটা খুব ভালো করেই জানো, আমরা সাধারণত বলি যে ওকে ঠিক আছে, একটা গ্রাম হবে, গ্রামের পরে একটা ছোট আরবান সেন্টার হতে পারে, ছোট আরবান সেন্টারের পরে আমার একটা টাউনশিপ হতে পারে, টাউনশিপের পরে আমরা একটা বড় টাউন হতে পারে, তারপরে একটা সিটি সেন্টার হতে পারে, সিটি সেন্টারের পরে আমার একটা মেট্রোপলিটন সিটি হতে পারে, মেট্রোপলিটন সিটির পরে আমার একটা মেগালোপলিস অথবা মেগা সিটি অথবা কনারবেশন। এই তিনটাকে আমরা একই শব্দে জানি বা একই শব্দে বোঝার চেষ্টা করি। এইটাকে আমরা বলছি যে একটা হায়ারার্কি। তো হায়ারার্কির তোমরা দেখো আর 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই সেশনটা শেষ হয়ে যাবে, তোমরা নতুন সেশনে জয়েন করো। তো এই হায়ারার্কির মধ্যে আমরা যেটা বুঝতে চাই সেটা হচ্ছে যে তাহলে এই হায়ারার্কি একটা পুরো কান্ট্রির মধ্যে কিভাবে থাকছে বা কিভাবে আমরা তাকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা দেশের এই হায়ারার্কির একটা প্যাটার্ন তৈরি হয়, ঠিক বাংলাদেশেও এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এবং সেই প্যাটার্নটা কি রকমের সেটাই হচ্ছে তোমাদের বের করার ইস্যু, সেটাই হচ্ছে তোমাদের পরীক্ষা আসার একটা ব্যাপার। যে আমরা সাধারণত যদি একটু কমপ্লেক্স কোশ্চেন করতে চাই, তখন আমরা বলি যে ডিসক্রাইব দ্য আরবান হায়ারার্কি বা আরবান হায়ারার্কিক্যাল ইস্যুস অফ বাংলাদেশ, এভাবে বলতে পারি। অথবা অনেক সময় আমরা বলি যে ডিসক্রাইব দ্য আরবান হায়ারার্কি অফ বাংলাদেশ বেসড অন সেন্ট্রাল প্লেস থিওরি। এভাবে আমরা এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তোমাদেরকে বলি। তো তোমাদের কিন্তু এইটার জন্য
ওকে, তাহলে আমরা মনে হয় এটা শুরু করতে পারি আবার নতুন করে, যেটা আমরা এসে যেই প্রান্তে শেষ হয়েছিল। তো আমরা এই যে হায়ারার্কি, সেই হায়ারার্কি সম্বন্ধে জানতে চাইলাম। এখন হায়ারার্কির সাথে আমার প্রিন্সিপালের সম্পর্ক কি? হায়ারার্কির সাথে প্রিন্সিপালের সম্পর্ক হচ্ছে, যদি আমরা K3 প্রিন্সিপাল নেই তাহলে হায়ারার্কিটা কিরকম হবে, যদি K4 প্রিন্সিপাল নেই তাহলে হায়ারার্কিটা কেমন হবে, যদি K7 প্রিন্সিপাল নেই তাহলে হায়ারার্কিটা কেমন হবে। এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি K3 প্রিন্সিপাল নেই তাহলে যে হায়ারার্কির প্যাটার্ন, সেই প্যাটার্নটা হবে কি, যে আমরা মনে করি আমরা হায়ারার্কিটা একটা হায়ার অর্ডারের সার্ভিস সেন্টার থেকে আমরা একটা লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টার পর্যন্ত পেতে চাচ্ছি। তাহলে আমরা মনে করি যে আমাদের এরকম 5 ধাপের শহর আছে, অর্থাৎ আমরা 5 ধাপের শহর পেয়েছি। তাহলে আমরা যদি বলি যে পঞ্চম ধাপটা হচ্ছে সবচেয়ে বড় শহর, তাহলে 5th স্টেজের সিটিকে আমি আগে ধরলাম, তারপরে আমি 4th স্টেজ আসলাম, 3rd আসলাম, 2nd আসলাম, 1st আসলাম। এইভাবেও করা যায়। আবার তুমি এটাকে উল্টিয়ে ফেলো, উল্টিয়ে যদি বলো যে ফার্স্ট স্টেজের শহর হচ্ছে সবচেয়ে বড় হাইয়েস্ট আরবান সেন্টার বা সার্ভিস সেন্টার, তাহলে ফার্স্ট হবে প্রথমে, 5th হবে নিচে। এইভাবে তুমি নিজে হায়ারার্কিকে কি করতে পারো, তুমি নিজে তৈরি করে নিতে পারো। তাহলে আমরা যদি মনে করি যে হ্যাঁ, আমরা ফার্স্ট অর্ডারের সার্ভিস সেন্টার, যদি আমি মনে করি যে আমরা ছোট সার্ভিস সেন্টারকে ধরেছি, তাহলে সেটাকে আমি সবার নিচে রাখবো। তাহলে 5th অর্ডারের সার্ভিস সেন্টারটাকে আমি উপরের দিকে রাখবো। তাহলে 5th অর্ডারের সার্ভিস সেন্টার আমার K3 অনুযায়ী যদি আমি এটাকে সাজাই, তাহলে প্রথম যে সার্ভিস সেন্টারটা আসবে সেটা হবে 1, মানে এই অর্ডারের প্রথম যে বড় সার্ভিস সেন্টার সেটার সংখ্যা 1। তাহলে দ্বিতীয় অর্ডারের সার্ভিস সেন্টারটা কত হবে, সেটা হবে 1 into 3। আমরা কিন্তু K3 দিয়ে করছি। তাহলে তার মোট সার্ভিস সেন্টার কয়টা হবে, 3টা। তাহলে 5th অর্ডারের সার্ভিস সেন্টার যদি একটা হয় K3 সিস্টেমে, তাহলে 4th অর্ডারের সার্ভিস সেন্টার হবে 3টা। তাহলে 3rd অর্ডারের সার্ভিস সেন্টার হবে কয়টা, 1 into 3 into 3। তাহলে কয়টা হলো, কেউ কথা বলছো না? 9। তাহলে 9টা। তাহলে এইভাবে আমরা কি করব, K3 এর জন্য আমরা
সাজাবো। এই জায়গাতে একটু খেয়াল করার বিষয় আছে যে যখন আমরা এই প্রিন্সিপালকে ধরে আমরা সার্ভিস সেন্টার গুলোকে সাজাবো, তখনই কিন্তু সার্ভিস সেন্টারের মধ্যে একটা বিশাল তারতম্য আসবে। তারতম্য আসবে হচ্ছে যে আমরা তো এটা একটা প্রিন্সিপালকে ফলো করছি, একটা থিওরিটিক্যাল, অর্থাৎ আমাদেরকে এই যে সেন্ট্রাল প্লেস থিওরি বলছি, এই থিওরি গুলোর অনেকগুলো ক্রিটিসিজম আছে। সেই ক্রিটিসিজমের যে জেনারেলাইজ ক্রিটিসিজম গুলো আছে সেগুলো কিন্তু আমরা জানি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো না এই জায়গাটার মধ্যে। যেমন আমরা বলছি যে হেক্সাগোনাল প্যাটার্নের কোন শহর আসলে পাওয়া মুশকিল, রাউন্ড শেপের কোন শহর পাওয়া মুশকিল, তারপরে কিভাবে সেটেলমেন্ট রাউন্ড শেপ থেকে হেক্সাগোনাল প্যাটার্নে আসলো, এগুলো তোমরা সব জানো। কিন্তু আমরা যে থিওরিটিক্যালের ভিতরে যে মূল ব্যাখ্যার যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এই জায়গাতে আসলে জানার বা বোঝার চেষ্টা করছি। এই যে আমরা বলছি যে K3 সিস্টেমে যখন আমি হায়ারার্কি করলাম, তাহলে এক ধরনের তোমার সার্ভিস সেন্টার পেলাম, এক সংখ্যার সার্ভিস প্যাটার্ন পেলাম, সেন্ট্রাল প্লেস পেলাম। আবার যখন আমি K4 হিসেবে সাজাচ্ছি তখন আমি আরেক প্যাটার্নের সার্ভিস সেন্টার পেলাম। আবার যখন K7 সাজাচ্ছি তখন কিন্তু আমি আরেক প্যাটার্নের সার্ভিস সেন্টার। তাহলে সূত্র অনুযায়ী একটা দেশের মধ্যে এই যে আমরা সেন্ট্রাল প্লেস বলছি, এগুলোর কি এত বড় তারতম্য হতে পারে? এবং আসলে কি হয়? তোমরা খেয়াল করে দেখো যে আমরা কিন্তু বলছি আমাদের পুরো বাংলাদেশে 534টা আরবান সেন্টার অ্যাকর্ডিং টু বিবিএস সেন্সাস 2011। 21 সেন্সাস এখনো আসে নাই, কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনের অনেকেই এটা অলরেডি ফোরকাস্ট করে ফেলেছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 570টা আরবান সেন্টার আছে। তাহলে হয় আমরা যদি 570টা ধরি, অথবা আমরা 570টাকে বাদ দিয়ে যদি আমরা 534টাকে ধরি, তাহলে সেই জায়গা থেকে মার্কেট প্রিন্সিপালে আমাদেরকে জিনিসগুলোকে মানে সংখ্যা আলাদা করা সম্ভব হবে। অথবা আমরা যদি ট্রান্সপোর্ট প্রিন্সিপালে যাই, তাহলে কি আমার এই সেন্টার গুলোকে বেশি বা কম করার কোনো সুযোগ আছে? অথবা আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপালে যাই, তাহলে সেটা কি বেশি বা কম করার কোনো সুযোগ আছে? প্রশ্ন তোমাদের কাছে। কেউ প্রশ্ন নিচ্ছ না তোমরা? আমার প্রশ্ন বুঝতে পেরেছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। প্রশ্ন তো ছুড়ে দিলাম, উত্তর দাও। বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। ক্লিয়ার হতে পারিনি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার হতে পারিনি। স্যার Clear হতে প্রশ্নটা কি পারো আরেকবার, স্যার প্রশ্নটা কি আরেকবার করবেন? হ্যাঁ রিফায়াত, জি জি স্যার। তুমি কি বুঝতে পারো না আমার প্রশ্ন? স্যার কিন্তু বুঝতে পারছি, হায়ারার্কি বুঝতে এখনো পেরেছো? clear না আর কি। হায়ারার্কিটা বুঝতে পেরেছো? মানে মোটামুটি স্যার, এটা এখনো ক্লিয়ার না স্যার। স্যার হায়ারার্কিটা আরেকবার একটু বলেন প্লিজ, মার্কিংটা একটু বলেন,
5টা অর্ডার আচ্ছা। কিভাবে নাম্বারিংটা করা হলো ওটা একটু বলুন। এই যে হায়ারার্কি সেই প্রসঙ্গটা বুঝো কিনা সেটা হলো গিয়ে সবচেয়ে বড় এইটাই হচ্ছে আমার সেন্ট্রাল প্লেস থিওরির সাথে আমরা যে আরবানাইজেশন, আরবান সেন্টার এগুলো নিয়ে আলোচনা করছি, এটাই হচ্ছে মূল প্রশ্ন, এটাই হচ্ছে বেসিক প্রশ্ন। ঠিক আছে, আমি যদি খুবই জেনারেলাইজড ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, মানে প্রত্যেকটা দেশে যে আরবান সেন্টার গুলো আছে, যে জায়গাতে আমরা এই জায়গাতে বলেছি যে সেন্ট্রাল প্লেস, যে আরবান সেন্টার গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা এর চাইতে বেশি দূরে যাচ্ছি না। আরবান সেন্টার গুলো আছে, সেই আরবান সেন্টার গুলো একটা র্যাঙ্ক বা হায়ারার্কি ফলো করে। সেই র্যাঙ্ক বা হায়ারার্কি অনুযায়ী আমরা এগুলোকে লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টার থেকে হায়ার অর্ডারের সার্ভিস সেন্টার, অথবা হায়ার অর্ডারের সার্ভিস সেন্টার থেকে লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টার পর্যন্ত সাজাতে পারি। এটাকেই আমরা বলছি আরবান হায়ারার্কি। এখন এর যেই এডিশনাল যে কনসেপ্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে আসছি, যে আমি কোনটাকে হায়ার অর্ডারের সার্ভিস সেন্টার বলবো, কোনটাকে লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টার বলবো, এগুলো কিন্তু আমরা আলোচনা করে আসছি। এবং কেন হায়ার অর্ডারের সার্ভিস সেন্টার, কেন লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টার, এগুলো আমরা আলোচনা করে আসছি। এখন হায়ারার্কি বলতে কি বোঝায়? হায়ারার্কি হচ্ছে এই ইস্যুটা আমরা কোত্থেকে পেলাম? আমরা সেন্ট্রাল প্লেস থিওরি থেকে পেয়েছি। এছাড়াও আরো কিছু থিওরি আছে, যে থিওরিগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, এগুলো নিয়ে পরে অনেকে অনেক গবেষণা করেছে। আমরা মূল জায়গা থেকে এটার মধ্যে ঢোকার চেষ্টা করছি। তো এটাকে আমরা বলছি আরবান হায়ারার্কি। তাহলে আরবান হায়ারার্কি অনুযায়ী যদি মনে করো যে আমরা বাংলাদেশের সিটি গুলোকে সাজাই, তাহলে সেই জায়গায়ও তো আমরা একটা হায়ারার্কি করতে পারবো। তো সেই হায়ারার্কি আমরা কিভাবে করতে পারি? আমরা ঠিক একইভাবে করতে পারি, হয় ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো, নয়তোবা আমরা বড় থেকে ছোট অনুযায়ী সাজাবো। কি আসবে সেটাতে? আসবে হচ্ছে, যদি আমরা বড় থেকে ছোট অনুযায়ী সাজাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বড় শহরের সংখ্যা কম থাকবে, ছোট শহরের সংখ্যা বেশি থাকবে। লেটস সে ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আমাদের মেগা সিটি, মেট্রোপলিটন সিটি, ডিস্ট্রিক্ট টাউন বা ডিস্ট্রিক্ট সিটি এবং পৌরসভা সিটি বা পৌরসভা টাউন, এই পর্যন্তই আমরা থাকি। যদি আমরা এই 4টা স্তরের মধ্যে থাকি, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে মেগা সিটি, তাহলে তার সংখ্যা হচ্ছে বাংলাদেশে 1টি। যদি বলি মেট্রোপলিটন সিটি, সেটা হলো গিয়ে আমাদের 4টা-5টা শহর মেট্রোপলিটন সিটি। তারপরে আমরা যদি বলি আমাদের ডিস্ট্রিক্ট সিটি বা ডিস্ট্রিক্ট টাউন, তাহলে তার যেই সংখ্যা, সেই সংখ্যা হচ্ছে আমাদের 64টি। তারপরে যদি আমি বলি যে আমার পৌরসভা শহর, তার পরিমাণ হচ্ছে প্রায় 334টি, অর্থাৎ 300-র বেশি। একটু খেয়াল করে দেখো, তার মানে আমরা যেই হায়ারার্কি জায়গাতে ব্যাখ্যা করলাম তার সাথে অনেকাংশেই এটা মিলে যাচ্ছে। অর্থাৎ হায়ার অর্ডারের সার্ভিস সেন্টার কম, একদম টপ লেভেলে যেটা সেটা একটাই, এর সাথে তুমি কারো এই জায়গাতে কম্পেয়ার করতে পারবে না। তার পরের অর্ডার সার্ভিস সেন্টারটাকে আমরা বলেছি মেট্রোপলিটন সিটি, যেগুলোকে আমি এক কাতারে 3টা-4টা শহরকে দেখতে পাচ্ছি, যদিও দ্বিতীয় কাতারের সাথে তৃতীয় কাতারের অনেক বৈষম্য আছে বাংলাদেশে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, ব্যাখ্যা করব। এরপরে যখন যাচ্ছি তার সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, এরপরে যখন যাচ্ছি তার সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি যে হায়ারার্কি আরবান সেন্টার। কিন্তু আমরা যখন প্রিন্সিপলে যাচ্ছি, যেটা আমাদেরকে সেন্ট্রাল প্লেস থিওরি থেকে দিচ্ছে, সেই প্রিন্সিপল অনুযায়ী তুমি যদি K3 সিস্টেম নাও, অর্থাৎ মার্কেটিং প্রিন্সিপল নাও, তখন তুমি খেয়াল করে দেখবা যে মার্কেটিং প্রিন্সিপল হচ্ছে K3। তাহলে K3 দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, এরকম একটা হায়ারার্কিক্যাল প্যাটার্ন তৈরি করতে পারি। সেই প্যাটার্নটা কি হবে? হাইয়েস্ট অর্ডারের সার্ভিস সেন্টার। যদি মনে করি যে আমরা চতুর্থ ধাপে আমি বড়টা রেখেছি, বা প্রথম ধাপে আমি সবচেয়ে বড়টা রেখেছি, সেইভাবে যদি আমি সিটিগুলোকে সাজাই, তাহলে প্রথম যে সার্ভিস সেন্টার সেটার সংখ্যা হবে 1টা। তারপরে যেটা হবে সেটা হবে 1x3, যেহেতু এটা K3। তারপরেরটা হবে 1x3x3, তাহলে প্রথমটা হবে 1টা, দ্বিতীয়টা হবে 3টা, তৃতীয়টা হবে 9টা, চতুর্থটা হবে কয়টা?
1 into 3 into 28টা 3 হবে, into স্যার। 3 ওকে, আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। রিফায়াত কথা বলো। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, এই যে 1 into 3 তারপরে থার্ড অর্ডারে হচ্ছে 1 into 3 into 3 এভাবে কেন আমরা আগাচ্ছি স্যার? এটাই হচ্ছে তোমার এই প্রিন্সিপলের সিস্টেম বা সেন্ট্রাল প্লেস থিওরি, এটাই তোমাকে ব্যাখ্যা করেছে। আমার কথা বুঝতে পারছো? স্যার এই জায়গাতে আমি আমি আর তুমি ব্যাখ্যা করছি না, আমি তো তোমার এটার প্রবলেম নিয়ে আলোচনা করছি। জি স্যার। স্যার যেমন স্যার আপনি কিন্তু মেগা সিটি একটা বললেন, মেট্রোপলিটন 4-5টা এরকম আর কি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, কিন্তু হ্যাঁ, স্যার এই যে হ্যাঁ, K3 অনুযায়ী বড় শহর হচ্ছে স্যার একটা, দ্বিতীয় শহর হচ্ছে 1 into 3, তাহলে এই তিনটা কি স্যার শহরের সংখ্যা বোঝাচ্ছে নাকি অন্য হ্যাঁ। সার্ভিস? শহরের সংখ্যা বোঝাচ্ছে। আমি তোমাদের কি বলতে চাচ্ছি বারবার, তাহলে মানে কি প্রথম অর্ডারের সার্ভিস সেন্টার হচ্ছে একটা, দ্বিতীয় অর্ডারের সার্ভিস সেন্টার হচ্ছে 3টা, তৃতীয় অর্ডারের সার্ভিস সেন্টার হচ্ছে 9টা, চতুর্থ অর্ডারের সার্ভিস সেন্টার হচ্ছে 27টা, পঞ্চম অর্ডারের সার্ভিস সেন্টার হচ্ছে কয়টা? এইভাবে তুমি যদি সপ্তম অর্ডার পর্যন্ত যাও তাহলে তোমাকে একটা কি দিবে, একটা এরকম হায়ারার্কিক্যাল প্যাটার্ন দিবে উইথ নাম্বার অফ সার্ভিস সেন্টার। এখন দেখো বুঝতে পারলা কিনা? স্যার আমার একটা ব্যাপার হচ্ছে স্যার, ওই যে দ্বিতীয় শহরের অর্ডারের মধ্যে হচ্ছে 3টা সিটি, 3টা কি স্যার ওই বড় একটার তুলনায় 3টা, নাকি স্যার 3টা ফিক্স থাকবে কোন একটা দেশের পার্সপেক্টিভ থেকে? না, ফিক্স থাকবে না। তুমি কি মনে করো আমার বাংলাদেশের জন্য তুমি ফিক্স রাখতে পারবে? স্যার এটাই স্যার। এটাই তো এই জায়গার সমালোচনাটা, এটাই তো আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। জি স্যার। হ্যাঁ, আবার খেয়াল করে দেখো, আমরা যখন ট্রান্সপোর্টেশন নিয়ে আমি যখন আলোচনা করছি, একটা প্রিন্সিপল দিচ্ছি, তখন আসছে কি K4 সিস্টেম। জি স্যার। তাহলে K4 দিয়েও একটা র্যাঙ্ক পাওয়া যাবে। জি। তাহলে K4 দিয়ে যদি র্যাঙ্ক পাওয়া যায়, তাহলে প্রথম অর্ডারের সার্ভিস সেন্টার হবে কয়টা? স্যার একটা। দ্বিতীয় অর্ডারে? স্যার 4টা। তৃতীয় অর্ডারে? 16টা স্যার। তাহলে এইভাবে কি হলো, এটা বেড়ে গেল না সার্ভিস সেন্টারের সংখ্যা? জি স্যার। আসো এবার তারপরে K7 সিস্টেমের মধ্যে আসো। তাহলে K7 এ যখন আমি একটা হায়ারার্কি পেতে চাচ্ছি, তাহলে তার প্যাটার্নটা কিরকম হবে বলো? প্রথম স্যার, অর্ডারে কয়টা থাকবে? স্যার 1টা, 7টা, 49টা এইভাবে বাড়বে আর কি স্যার। এইভাবে বাড়বে। এইভাবেই এই থিওরিতে বলা হয়েছে। আমি তোমাদের কি প্রশ্ন করেছি এবার বল। আমি বলেছি যে আমাদের তো টোটাল আরবান সেন্টার মনে করো 534টা। আমি কি K3, K4 এবং K7 এর মতো কি এই জায়গার মধ্যে সাজানোর সুযোগ আছে? আমি কি বলতে পারবো যে আমি যখন K3 বলছি তখন আমার সার্ভিস সেন্টার চেঞ্জ হয়ে গেল, বা আমার আরবান সেন্টারের নাম্বার চেঞ্জ হয়ে গেল? ডেফিনেটলি স্যার, চেঞ্জ তো হবেই মনে হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ সংখ্যায় হবে। আমরা যখন সংখ্যায় হবে। সংখ্যাতাত্ত্বিক হিসাব করব তখন সংখ্যাটা চেঞ্জ হবে, কিন্তু আদতে আমাদের এই আরবান সেন্টারের সংখ্যা একই থাকবে। এটা একটা ইউনিফাইড সংখ্যা। শুধুমাত্র আমরা এটা থেকে একটা এসেন্স পাবো। সেই এসেন্সটা কি? এসেন্সটা হচ্ছে যে তোমার একটা বড় সার্ভিস সেন্টার, সে যখন মার্কেটিং এর জন্য সার্ভিস দিবে, দেখো আমি তোমাকে যেই কথাটা বলে আসছি এখন তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। যখন সে মার্কেটিং এর জন্য সার্ভিস দিবে তখন সে আশেপাশের যেই অ্যাডজয়েনিং এরিয়া অথবা স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স আমরা যেটাই বলি, বা ছোট আরবান সেন্টার, সেগুলোর বেশি পরিমাণে সে সার্ভিস দিতে পারবে। বুঝতে পেরেছো নাকি? কম পরিমাণে সার্ভিস দিতে পারবে কোনটা? এই সার্ভিসগুলো বেশি হবে না কম কম হবে? মানে কথাটা বুঝি নাই স্যার, একটু কাইন্ডলি আবার বলবেন? যেমন আমরা দেখছি যে এই ধরনের সার্ভিসগুলো, মার্কেটিং সার্ভিস পাওয়ার জন্য তার যে সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টার গুলোর সংখ্যা কি বেশি হবে না কম হবে? থিওরি কি বলে? থিওরিতেও স্যার ভিন্নতা আছে, যেমন স্যার মেগা সিটিতে বেশি থাকবে, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে স্যার নিচের দিকে।
কেউ কি বলতে পারবে? দেখো স্যার আমি থিওরি তো কিন্তু বলতেছে মার্কেটিং এর জন্য যখন একটা সার্ভিস দিচ্ছে সেন্ট্রাল প্লেস, তখন তো সে কম সার্ভিস দিতে পারবে তার আশেপাশে। হ্যাঁ, কম সার্ভিস দিবে, থিওরি বলছে সেটা। তা তোমার 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 ব্যাখ্যাটা কি সেটা আমাকে বলো। স্যার আমার ব্যাখ্যা তো হলো এখানে যে আমাদের সিটিটা তো আমরা অলরেডি এটা একটা ইউনিফাইড যে এই কয়টা সিটি আছে, হুম হুম। তাহলে তো এটা সংখ্যা কম বেশি হবে কিভাবে? সং- যখন আমরা মার্কেটিং এ যাচ্ছি তখন সংখ্যা একরকম হচ্ছে, বা ট্রান্সপোর্টে যাচ্ছি তখন সংখ্যা আরেক রকম, বা অ্যাডমিনিস্ট্রেশন যখন যাচ্ছি তখন তো সংখ্যা চেঞ্জ হচ্ছে। তো এই হিসাবে তো আমি দেখা যাচ্ছে যে K3 তে একটাকে আমি আরবান ধরতে পারতেছি, আরেকটাতে যে আমি যখন ট্রান্সপোর্ট মানে লাইক আমি ট্রান্সপোর্টে যেটাকে আমি আরবান হিসাবে ধরতেছি, কিন্তু যখন মার্কেটিং এ যাচ্ছি তখন আর সেটা আমার সার্ভিস সেন্টার হিসাবে ধরা পড়তেছে না। হুম। আচ্ছা এটা কিভাবে সম্ভব? তাহলে তো ওইটার সিটি হিসাবে আমার কাউন্ট হবে না। সেটাই। এখন তুমি এইটা হচ্ছে আমাদের, আমি যেটা বললাম এটা হচ্ছে আমাদের এই থিওরির একটা ক্রিটিসিজম। জি স্যার। দেখো এবার বুঝতে পারো কিনা, সেই সময় তো তোমরা বুঝছো নাই, এবার বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে ক্লাস্টারিংটা হবে কিভাবে? ক্লাস্টারিংটা হবে যখন আমি মার্কেটিং প্রিন্সিপলটা দেখব, তখন হয়ে যাবে যে আমাদের অনেক সংখ্যক সিটি একটা বড় আরবান সেন্টারের সাথে সংযুক্ত থাকতে পারে। তখন আমার এই ক্লাস্টারিং করে দেখা যাবে যে আমার টোটাল যেই যেই আমি বলছি যে কি বলে সেন্ট্রাল প্লেস, সেই সেন্ট্রাল প্লেসের সংখ্যাটা আসলে আলটিমেটলি কমে যাবে। কেন? একটা বড় আরবান সেন্টার তার আশেপাশের অনেকগুলো সেন্টারকে সে সার্ভিস দিতে পারছে এই জায়গাটার মধ্যে। ফলে দেখা যাচ্ছে যে এই নাম্বারটা কম আলটিমেটলি। যেমন মনে করো যে ঢাকা শহরের মতো শহর তোমার, আমরা অনেকেই যার প্রান্তীয় এলাকায় আমাদের যে ছোট ছোট শহরগুলো আছে, সেই প্রান্তীয় এলাকায় থেকে আমরা বিশেষ করে শুধুমাত্র আমরা যদি মার্কেটিংটার কথা চিন্তা করি, তাহলে সেই মার্কেটিং এর বিবেচনায় এই ঢাকা শহর কিন্তু তোমার এই পুরো এরিয়াটাকে কি করে কাভার করে ফেলে, পুরো এরিয়াটাকে কাভার করে দিচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি, এই জায়গাতে নাম্বার অফ সিটির কোনো চেঞ্জ হবে না, কিন্তু তার স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সটা বড় বা ছোট হতে পারে। সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তার স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সটা বড় অথবা ছোট হতে পারে। এটাই হচ্ছে তোমার, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই থিওরির একটা ক্রিটিসিজম। তাহলে আমরা থিওরির ক্রিটিসিজম নিয়ে আলোচনা করছি, রাইট? এট দ্য সেম টাইম আমরা যদি প্রিন্সিপাল গুলোকে শুধুমাত্র বাদ দিয়ে হায়ারার্কি নিয়ে আলোচনা করি, তাহলে এই জায়গাতে এখনো পর্যন্ত সেন্ট্রাল প্লেস থিওরি একটা ভ্যালিড জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে একটা সুন্দর হায়ারার্কি দিয়েছে। এবং সেই হায়ারার্কির যে ব্যাখ্যা বিশ্লেষণ এই জায়গাতে করা হয়েছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিকই, হায়ার অর্ডারের সার্ভিস সেন্টারের সংখ্যা কম, কিন্তু সেই হায়ার অর্ডারের সার্ভিস সেন্টার তোমার যে সার্ভিস প্রোভাইড করবে, সেই স্পেশালাইজ সার্ভিস থেকে শুরু করে লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টারে আমরা যে সার্ভিসগুলো পাবো তার সবই সেই জায়গাটার মধ্যে পাওয়া যাবে। ফলে তার স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সটা হবে অনেক বেশি। ঠিক একইভাবে আমরা যদি লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টারে যাই, তাহলে তার সংখ্যা বেশি হবে, এবং লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টারে তোমার লোয়ার অর্ডারের সার্ভিসই পাওয়া যাবে, সেই জায়গাতে কিন্তু হায়ার অর্ডারের সার্ভিস পাওয়া যাবে না। বাট উল্টা দিকে তোমরা খেয়াল করে দেখো, হায়ার অর্ডারের সার্ভিস সেন্টারে কিন্তু হায়ার অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টার সবই, মানে সার্ভিস গুলো সব ওই জায়গাতে পাওয়া যাবে। ফলে এই ব্যাখ্যাটা কিন্তু তোমার এই সেন্ট্রাল প্লেস থিওরি খুব সুন্দরভাবে এই জায়গাতে ব্যাখ্যা করে থাকে। আমাদের কিছু ক্রিটিসিজম, আমরা যদি জেনারেলাইজ ক্রিটিসিজম গুলিকে, যেগুলো তোমরা আগে জানো, জেনারেলাইজ ক্রিটিসিজম থেকে আমরা যখন এই ক্রিটিসিজম গুলোতে আসবো, তখন কিন্তু এটা তোমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে।
তাহলে আমরা বলছি যে হায়ারার্কি অফ আরবান সেন্টার, এবং প্রত্যেকটা দেশের মধ্যে এই জিনিসগুলো আছে, যেহেতু প্রত্যেকটা সেন্টারের মধ্যে, প্রত্যেকটা দেশের মধ্যেই আরবানাইজেশনের একটা হার আমরা দেখতে পাই, আরবানাইজেশনের একটা পর্যায়ে আমরা দেখতে পাই, একটা লেভেল দেখতে পাই। সেই কারণে প্রত্যেকটা দেশের মধ্যেই আমরা এই ধরনের একটা প্যাটার্ন বা প্রসেস পেয়ে যাব। যেই প্যাটার্ন এবং প্রসেসের আরবান হায়ারার্কি আমরা আসলে সেন্ট্রাল প্লেস থিওরি থেকেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। এট দ্য সেম টাইম অনেক আগের থিওরি, কিন্তু এখনো তার অ্যাপ্লিকেবিলিটি আছে, যদিও তার কিছু বেসিক জায়গায় আমরা সমালোচনা করতে পারি। তাহলে একই সাথে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে যে সেন্ট্রাল প্লেস থিওরি কি এবং সেন্ট্রাল প্লেস থিওরি কোন জায়গা থেকে কোন জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা আরবান জিওগ্রাফিতে এই সেন্ট্রাল প্লেস থিওরির অ্যাপ্লিকেশনটা আমরা কোন জায়গাটার মধ্যে করব। তাহলে এই জায়গাতে এই দুই ধরনের প্রশ্নই আসতে পারে, যেটা দিয়ে আমি তোমাদের আজকের ক্লাসটাকে শুরু করেছি। দেখো, এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। হালিমা, কিছু বলতে চাচ্ছ? বুঝেছো 100%? দেখো, এগুলার কিন্তু অনেক ধরনের গ্রাফ, এগুলো অনেক পাবা, প্রচুর পাবা। আমি তোমাদের দুই একটা দেখিয়ে দেই, তা না হলে দেখি পাওয়া যায় কিনা। আছে, দেখো একটা সিম্পল এই জায়গাতে হায়ারার্কিক্যাল প্যাটার্ন এই জায়গাতে আছে। তোমরা যদি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তোমরা জি স্যার। এই স্ক্রিনটাকে দেখো, একেবারে তোমার হেমলেট ভিলেজ, এর আগে তোমার একটা আইসোলেটেড ডুয়েলিং, মানে আমরা যেটাকে হোম স্ট্রিট বলি, এই জায়গা থেকে শুরু করে একেবারে কনারবেশন পর্যন্ত দেখিয়েছে। ঠিক আছে, তাহলে তোমার দেখো এই জায়গাতে বলা হয়েছে ইনক্রিজ সাইজ অফ সেটেলমেন্ট, হায়ার পপুলেশন, মোর সার্ভিসেস, আমি যেটা তোমাদেরকে একটু আগে বলে দিলাম। আর ডিক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নাম্বারের ফ্রিকোয়েন্সিতে ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করি, আমরা হায়ারার্কিকে ব্যাখ্যা বিশ্লেষণ করি। পরের চিত্রটার মধ্যে আসার চেষ্টা করো, সেটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে এই ধরনের আমরা ক্যাপিটাল সিটি বা প্রাইমেট সিটি, আমি প্রাইমেট সিটির তোমাদেরকে বলি নাই, কারণ আমি একটু কনক্লুশনে প্রাইমেট সিটির কথাটা বলে শেষ করব, কারণ আমরা আগামী ক্লাসে আমরা এই প্রাইমেট সিটিটা পড়ব। তাহলে এই জায়গাতে আমি বলছি যে একটু খেয়াল করে দেখো, যে এই যে আমরা মেট্রোপলিটন সিটির কথা বলছি, যেটাকে আমরা বলছি হাইয়েস্ট অর্ডারের সেটেলমেন্ট। তো হাইয়েস্ট অর্ডারের সেটেলমেন্ট এই জায়গাতে একটাকেই দেখানো হয়েছে, এবং ক্রমান্বয়ে যখন তুমি লোয়ার অর্ডারের সার্ভিস সেন্টারে যাবা, আমি একটু উল্টাভাবে ব্যাখ্যা করছি জিনিসটাকে, তখন তার সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তখন তার সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন এটা তুমি যদি যে কোনো দেশের একটা চেহারার সাথে মিলাতে চাও, তাহলে সেটা তুমি পারবে। যদি বলে যে আমাদের গ্রামের সংখ্যা কত, তাহলে তার সংখ্যা অনেক বেশি। তারপরে তুমি যদি মানে আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট সাথেও তুমি এই হায়ারার্কিকে মিলাতে পারো। আমরা আরবান সেন্টারের সাথে এটাকে মিলানোর চেষ্টা করছি, তো সেটার এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়েছি। তো এইটাকে আমরা বলছি যে হায়ারার্কি অফ সেটেলমেন্ট, অথবা আমরা হায়ারার্কি অফ আরবান সেন্টারের সাথে আমরা জিনিসটাকে মিলিয়ে দেখার চেষ্টা করছি। তো
তো এই জায়গাতে আরেকটা সেটেলমেন্টের কথা যেটাকে বলা হয়েছে যে মিডল অর্ডার সেটেলমেন্টস। আমরা তো হাইয়েস্ট অর্ডার, লোয়েস্ট অর্ডার বা লোয়ার অর্ডার এরকম বলেছি, সে জায়গাতে এটা আরেকটা বলেছে যে মিডল অর্ডার সেটেলমেন্ট। এটা আমাদের এদিকে না লেখলে হবে, অসুবিধা, কারণ অটোমেটিক্যালি তুমি হাইয়েস্ট থেকে লোয়েস্টের মধ্যে গেলে মাঝখানে একটা মিডল অর্ডার সার্ভিস সেন্টার পাবাই, এবং সেটার মধ্যে দেখা যাবে যে কিছু হাইয়েস্ট অর্ডার বা হায়ার অর্ডারের সার্ভিস সে জায়গাতে থাকবে, আবার লোয়ার অর্ডারের সার্ভিসের সবগুলোই থাকবে, আবার হায়ার অর্ডারের কিছু সার্ভিস সেন্টার মানে সার্ভিসেস সে জায়গার মধ্যে তোমরা পাবে না। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, আমরা এই হায়ারার্কি অফ সেটেলমেন্টকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। কিন্তু অ্যাজ এ হোল আমি হয়তো তোমাদের কোনো কি বলে যেভাবে সেন্ট্রাল প্লেস থিওরির তোমাদের যে ফিগার গুলো আছে সেগুলো দেখিয়ে পড়ি নাই, যেহেতু তোমরা এটা আগে পড়েছো, বাট আমি মূল জায়গাটার মধ্যে এসে তোমাদেরকে এই আলোচনাটাকে একটু ব্যাপক বা বিস্তৃত করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি স্টপ শেয়ারে চলে গেলাম। আমি লাস্টলি বলবো যে এই জায়গাতে আমরা আসলে একটা জিনিস শেষে পেয়েছি, সেটাকে আমরা বলছি যে প্রাইমেট সিটি। তো প্রাইমেট সিটি কিভাবে পাওয়া যায় এবং প্রাইমেট সিটি একটা শহরকে কিভাবে তার প্রাইমেসি প্রদান করে এবং সেটা কোন মানে থিওরি থেকে আসছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। তাহলে এরপরের যে লেকচার আছে সেটাতে আমরা হয়তো আরবান ট্রান্সপোর্টেশনে চলে যেতে পারবো। ওকে, এই জায়গাতে আমি তোমাদের শেষ করছি। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো, কিন্তু এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রশ্ন এগুলো। মনিরা, তোমার কথা খুব স্লো শোনা যাচ্ছে, একটু জোরে বলো। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো, যদিও আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আপনি যে ক্রিটিসিজমটা বললেন ওটা কি এরকম যে হায়ার অর্ডার সিটিজ, নাম্বার অফ হায়ার অর্ডার সিটিজ কম হলেও ওরা বেশি সার্ভিস দেয়, এটা একটা মানে ক্রিটিসিজমের মধ্যে পড়ে? আপনি কি এটা বললেন? না, এটা তো ক্রিটিসিজমের মধ্যে পড়ে না, এটা তো সত্য কথা। এই ব্যাখ্যাটা সেন্ট্রাল প্লেস থিওরি ঠিকঠাক ভাবেই ব্যাখ্যা করেছে। আচ্ছা, তোমাদের মধ্যে কোনো একজনকে আমি ফ্লোরটা দিচ্ছি, যদি তোমরা আবার আমি যে ব্যাখ্যাটা দিয়েছি এটা একটু বুঝাতে পারো সবাইকে, তাহলে আমি বুঝবো যে তোমাদের মধ্যে বুঝেছো। আমি বলবো? হ্যাঁ বলো। স্যার আপনি হচ্ছে বেসিক্যালি সেন্ট্রাল ও যে প্রশ্নটা করেছে সেটা তুমি বুঝতে পেরেছো তো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সেটার আলোকে তুমি ব্যাখ্যাটা করে দাও। জি স্যার। স্যার আপনি বেসিক্যালি সেন্ট্রাল প্লেস থিওরির 3টা প্রিন্সিপালের উপর ভিত্তি করে শহরকে অর্ডারলি সাজানো যাবে আর কি, একটা দেশের বিভিন্ন শহরকে হায়ারার্কি অনুযায়ী সাজানো যাবে। তো স্যার আপনি এর মধ্যে আমি K3টা ধরে মানে K3-র উপর বেস করে আমি একটা বলি, তাহলে স্যার আপনি 2 ভাবে বলা যাবে বলছেন। যেমন স্যার যদি আমরা 1 থেকে 5 ধরনের শহর 5টা ভাগে ভাগ করি, তাহলে আমরা প্রথম মানে 1 নম্বরকে আমরা বড় শহরও ধরতে পারি, অথবা নিচে থেকে মানে শোনা যাচ্ছে না। রিফায়েত, একটু জোরে বলো, বা তোমার মাইক থেকে মনে হয় তুমি সরে যাচ্ছ খুব সম্ভবত। আচ্ছা স্যার আপনি মানে আমি বেসিক্যালি স্যার মার্কেটিং যেই প্রিন্সিপাল সেটার উপর ভিত্তি করে স্যার বলতেছি। স্যার আপনি বলছেন যে 5টা স্টেজে যদি আমি কোনো একটা দেশের শহরকে ভাগ করি, যেমন প্রথম থেকে পঞ্চম পর্যন্ত, তাহলে আমরা প্রথম কেও বড় শহর ধরতে পারবো, অথবা পঞ্চম স্টেজ কেও বড় শহর ধরতে পারবো, এবং তারপর আমরা অর্ডারলি সাজাবো। আচ্ছা, এখানে ধরে নিলাম স্যার প্রথম যে ফার্স্ট স্টেজ সেটাই হচ্ছে সব থেকে বড় শহর। তো স্যার থিওরি অনুযায়ী হচ্ছে আপনি প্রথম যে শহরটা হবে ফার্স্ট স্টেজের শহর, সেটা হবে স্যার মেট্রোপলিটন সিটি। তো মেগা সিটি হবে স্যার, মেগা সিটিতে পপুলেশন বেশি থাকবে, সার্ভিস বেশি থাকবে, কিন্তু মেগা সিটির পরিমাণ কোন একটা দেশে থাকবে কম স্যার। কিন্তু এভাবে যখন আমি দ্বিতীয় স্টেজে যাব, সেটা হবে স্যার মেট্রোপলিটন সিটি। যেমন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে মেট্রোপলিটন সিটি আছে স্যার 4টা থেকে 5টা। এটার মধ্যে মেগা সিটির তুলনায় সার্ভিস এবং পপুলেশন কম হবে, তবে
মেগা সিটির তুলনায় মেট্রোপলিটন সিটির সংখ্যা বেশি স্যার, এভাবে নিচের দিকে যাবে। অর্থাৎ আমরা যদি প্রথম থেকে পঞ্চম পর্যন্ত 5টা স্টেজে সাজাই, তাহলে স্যার উপরের দিকে হচ্ছে পপুলেশন এবং সার্ভিস বাড়তে থাকবে, কিন্তু শহরের সংখ্যা কমবে। আর আমরা আস্তে আস্তে যখন নিচে আসবো, সেক্ষেত্রে সার্ভিস এবং পপুলেশন কমবে, কিন্তু শহরের সংখ্যা বাড়তে থাকবে স্যার। এটা হচ্ছে স্যার রাইট মানে মূল কথা স্যার। রাইট। এখন ওই প্রশ্নটার উত্তর তাহলে আমাদের সেন্ট্রাল প্লেস থিওরি অনুযায়ী ওই প্রশ্নের উত্তরটা কি, ও যেটা বলেছে সেটার উত্তরটা দাও। আমার মনে হচ্ছে স্যার মোনামি এটাই বোধহয় জানতে চাইছে স্যার, যে সার্ভিস বা পপুলেশনের সংখ্যা কি বেশি হবে কিনা স্যার প্রথম দিকের শহরগুলোতে। এসে একটু জোরে বললে ভালো হতো, শোনা যাচ্ছে না কিন্তু। শুনতে পেয়েছি আমরা, কিন্তু প্রশ্নটা করেছো কে? নাম জানি কি? মাইশা স্যার। হ্যাঁ মাইশা। মাইশা, তুমি বুঝতে পেরেছো কি? স্যার আপনি একটা ক্রিটিসিজম বলতেছিলেন, ও যেটা বলতো সেটা তো পুরোটা আপনি ক্লাসে যেটা বললেন তাই, কিন্তু ক্রিটিসিজম টার্মটা আপনি ব্যবহার করেছিলেন, এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রিফায়েত, তুমি ক্রিটিসিজমটা একটু বলো, দেখি তুমি কতটুকু বুঝেছো। স্যার ক্রিটিসিজমের ব্যাপারে বলছিলেন যে যেমন এখানে মার্কেটিং প্রিন্সিপালের উপর ভিত্তি করে বলা হয়েছে যে বড় শহর বা মেগা সিটি হবে একটা, তারপর মেট্রোপলিটন সিটি হবে হচ্ছে 1x3, 3টা, এভাবে 9টা। যেভাবে সংখ্যাটা দেখাইছে স্যার, সেভাবে স্যার নাও হইতে পারে, মানে কোন একটা দেশের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল নাও হইতে পারে, বা হবেই না মোস্ট অফ দ্য টাইম। এটা হচ্ছে একটা ক্রিটিসিজম। আর আরেকটা ক্রিটিসিজম স্যার আপনি বলছেন, সেটা হচ্ছে যেমন আমরা কি বলে এটারে, মানে কনসেপ্টের মধ্যে পড়ছিলাম স্যার, স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স। তো বিভিন্ন সিটির, যেমন আমরা যদি মেগা সিটি অথবা মেট্রোপলিটন সিটির স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সের কথা ভাবি, তাহলে দেখা যাবে এদের স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। স্যার আমরা ঢাকা সিটির কথা চিন্তা করলে পারবো, এর আশেপাশে জেলা শহর থাকলেও ঢাকা সিটির প্রভাবের কারণে স্যার সেগুলো অনেকটা ক্ষীণপ্রায়। তো স্যার সেক্ষেত্রে এটা একটা স্যার বড় ধরনের ক্রিটিসিজম স্যার সেন্ট্রাল প্লেস থিওরির মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বিভিন্ন প্রিন্সিপলকে যখন দিয়ে আমি যখন হায়ারার্কি তৈরি করব, তাহলে তার নাম্বারের তারতম্য হবে। সাধারণত সেই ধরনের তারতম্য আমরা একটা শহরের সিটিগুলোর মধ্যে দেখতে পাই না। জি স্যার। শুধুমাত্র এগুলোকে আমরা তাত্ত্বিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। এইটা আরেকটা ক্রিটিসিজম, ঠিক আছে? জি স্যার। যেমন আমরা যখন দেখেছি যে মার্কেটিং প্রিন্সিপল নিয়ে আলোচনা করেছি, তখন মার্কেটিং প্রিন্সিপলে দেখা গেছে যে তার যখন আমরা মার্কেটিং নিয়ে আলোচনা করেছি, তখন তার সংখ্যা কমে গেছে। আবার যখন আমরা এডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করেছি, তার সংখ্যা তখন বেড়ে গেছে। এটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে একটা সেন্ট্রাল প্লেস যখন এডমিনিস্ট্রেশনকে সে চালানোর চেষ্টা করে, তখন সে অনেক বড় এরিয়াকে সে কভার করতে পারে। সেটার জন্য তাকে অতটা ব্যাক পেতে হয় না। কিন্তু যখন সে মার্কেটিং কে কভার করতে চায়, তখন সে অত বড় এরিয়াকে সে কভার করতে পারে না, তখন হয়তো সে ছোট এরিয়াটাকে কভার করে। বুঝতে পেরেছো? কিন্তু আবার আমরা দেখেছি যে কিছু স্পেশালাইজড মার্কেটিং এর ক্ষেত্রে বা শপিং এর ক্ষেত্রে, তখন কিন্তু একটা বড় সার্ভিস সেন্টারের স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স অনেক বেশি হয়।
ওকে, আশা করি শুনতে পাচ্ছ আমাকে তোমরা। স্যার হুম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন সেন্ট্রাল প্লেস থিওরি পড়েছি, তো তখন আমাদেরকে মানে এটার ভিতরে যে এত কনসেপ্ট বা এত লজিক্যাল ব্যাপার থাকতে পারে এগুলো আসলে এত ইন ডিটেলসে পড়ানো হয় না, যার কারণে মানে আপনি তো ভেবেছেন আমরা পড়ে এসেছি এজন্য প্রশ্ন দিয়ে শুরু করেছেন বা মাঝখান থেকে শুরু করেছেন, তো ব্যাপারগুলো আসলে মানে যেন আমরা বুঝে উঠতে পারছি না যে কিভাবে লিখবো একদম প্রথম থেকে, মানে কোশ্চেন আসলে যে সাজিয়ে কিভাবে লিখবো ওই জিনিসটা আসলে বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন পেলাম। আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? আমার মনে হয় সাইমা যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের উত্তর সাইমা যখন পরীক্ষার হলে বসবে তখন ঠিকই তুমি পারবে সেই প্রশ্নের উত্তর দিতে। যেমন তুমি এখন যাই বুঝেছো, আমি যদি মনে করো এই ধরনের একটা প্রশ্ন করি তোমাদেরকে, খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে এই ধরনের একটা প্রশ্ন করি, হোয়াট ইজ হায়ারার্কি অফ আরবান সেন্টার, বা হোয়াট ডাজ হায়ারার্কি অফ আরবান সেন্টার মিন, অথবা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আরবান হায়ারার্কি, তুমি সেই প্রশ্নের উত্তর লিখতে পারবে না? জি স্যার পারবো। স্যার, আপনি আজকে যেগুলো আচ্ছা। পড়িয়েছেন বুঝেছে, কিন্তু মানে আপনি অন্যান্য টপিক যেমন মানে ডেফিনেশন দিয়ে শুরু করেন, তারপর হচ্ছে বিভিন্ন কি কনসেপ্ট গুলো বুঝান, তারপরে হচ্ছে মানে অনেক কিছু এক্সপ্লেন করেন, ওইরকম ভাবে তো আমরা পড়ে আসি নাই, এই জন্য সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু মানে একইভাবে তোমাদেরকে আজকে এটা বুঝিয়েছি, কিন্তু বোঝানোর শুরুতে আমি যেহেতু তোমাদের প্রথমেই আরবান হায়ারার্কি নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমরা বলেছো যে আমরা তাহলে একটু রিভিউ করি সেন্ট্রাল প্লেস থিওরিটাকে। তাহলে সেন্ট্রাল প্লেস থিওরিটাকে রিভিউ করতে গিয়ে আমি সাধারণত তোমাদেরকে যেভাবে পড়াই সেই পড়াটা একটু ব্যাহত হয়েছে। কিন্তু তুমি খেয়াল করে দেখো, এই মুহূর্তে আমরা আরবান হায়ারার্কি কি এর কনসেপ্টটা জানি,
একটা আরবান হায়ারার্কি কিভাবে করতে হয় সেই কনসেপ্টটা জানি। আরবান হায়ারার্কির সাথে সেন্ট্রাল প্লেসের সম্পর্ক কি সেটা আমরা জানি। কিভাবে সেন্ট্রাল প্লেসে আরবান হায়ারার্কি আসলো সেটা আমরা জানি। যদি সেন্ট্রাল প্লেসের প্রিন্সিপাল গুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের আরবান সেন্টারের হায়ারার্কি গুলো করতে দেওয়া হয়, সেটা আমরা পারবো এই জায়গাটার মধ্যে। আশা করি আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েই পারবে। আমি শুধু তোমাদেরকে প্রশ্নগুলো করছি, তোমরা মানে নিজেরা উত্তর মনে মনে তৈরি করার চেষ্টা করো, যে আমি যেগুলো বলছি সেগুলো তৈরি করা যাচ্ছে কিনা। যে জায়গায় তোমরা মনে করবে যে না যাচ্ছে না, সে জায়গায় আমাকে তোমরা ইন্টারভেন করো বা আমাকে প্রশ্ন করো যে স্যার এটা তো পারবো না। ঠিক আছে? এবং আমি যদি তোমাদেরকে ফাইনালি বলি যে বাংলাদেশের আরবান সেন্টার গুলোর ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো অ্যাকর্ডিং টু দা সেন্ট্রাল প্লেস থিওরি, যে তার আরবান হায়ারার্কিটা কিরকম, সেটা তোমরা পারবে কিনা দেখো। আর বাকি সমস্ত জিনিসগুলো তোমরা পারবে, এইটা আমি মানে 100% শিওর। ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারবে। এখন যে ক্লাস করলে না, যার ক্লাস করছো কিন্তু আগ্রহটা অন্য জায়গার মধ্যে, শুধুমাত্র ক্লাস করার জন্যই করছো, মনোযোগ নাই, সে তো ঠিকঠাক মতো উত্তর দিতে পারবে না, এটা তো ফর শিওর, স্বাভাবিক। মানে তার জন্য তো আমার কিছু করার নাই এই জায়গাটার মধ্যে। কিন্তু তোমরা যারা বুঝার চেষ্টা করছো, বুঝছো, খুব মনোযোগ সহকারে ক্লাস করছো, তারা কিন্তু উত্তরটা ঠিকঠাক মতো পারবে। এই জায়গাতে যেই একটা ছোট্ট চ্যালেঞ্জ রয়ে গেছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই জায়গাতে তোমাদের কিছু কাজ করতে হবে। সেটাই আমি শেষে বলতাম। সেই কাজটা হচ্ছে যে বাংলাদেশের উপরে এরকম অনেক লেখালেখি আছে যেটা থেকে তুমি বাংলাদেশের আরবান সেন্টারের একটা হায়ারার্কির বর্ণনা তুমি পেয়ে যাবে, যেটা তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো আমি একদম লাস্টলি এই জায়গাতে যেটা বলতে চাচ্ছি, সেন্ট্রাল প্লেস থিওরির 3টা প্রিন্সিপালই খেয়াল করে দেখো। আমাদের যে হাইয়েস্ট অর্ডারের আরবান সেন্টার সেটা কিন্তু একটা করে, ফলে সেই জায়গাতে মেট্রোপলিটন সিটি হবে নাকি মেগা সিটি হবে সেই জায়গাটার কিন্তু ব্যাখ্যা নাই এই জায়গাটা। এটাও আমি মনে করি যে ঠিক আছে। সেই কারণে আমরা সেই একটা শহরকে আমরা হয় বলি প্রাইমেট সিটি, নয়তো বলি ক্যাপিটাল সিটি। প্রাইমেট সিটি বলাটাই এই জায়গাতে ঠিক, এই কারণে যে একটা প্রাইমেট সিটির ডেফিনেশন হচ্ছে ওই শহরের মধ্যে সর্ববৃহৎ শহর। হয়তো সেটা মেগা সিটি নাও হতে পারে, কারণ প্রত্যেকটা দেশে যে একটা মেগা সিটি থাকবে, কারণ মেগা সিটির একটা ডেফিনেশন আছে, তোমরা সেটা জানো, সেই মেগা সিটির ডেফিনেশনের মধ্যে নাও পড়তে পারে। কিন্তু অনেক সময় খেয়াল করে দেখা গেছে যে এই ধরনের একটা প্রাইমেট সিটি সেই দেশের একটা ক্যাপিটাল সিটি। যেমন যদি বাংলাদেশের ক্ষেত্রে ধরো, তাহলে যে আমরা যে প্রাইমেট সিটির কথা বলছি সেটা হচ্ছে ঢাকা শহর, সেটা একটি মাত্র শহর এবং তার সংখ্যাও একটি, এবং সেটা হচ্ছে একটা মেগা সিটি। তাহলে এই জায়গাতে আমরা দেখছি যে প্রাইমেট সিটি বললে আমাদের সাথে এটা ঠিকঠাক মতো সেট হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি প্রাইমেট সিটি। তো এই যে প্রাইমেট সিটির কথাটা বলছি, এটা কিন্তু তোমার আদি সেন্ট্রাল প্লেস থিওরির সাথে ছিল না। এটাকে বলা হতো ক্যাপিটাল হেডকোয়ার্টার বা ক্যাপিটাল সিটি, এইভাবে এই জায়গার ব্যাখ্যাটা ছিল। কিন্তু এখনকার ব্যাখ্যার মধ্যে চলে আসছে এটা প্রাইমেট সিটি। অর্থাৎ প্রাইমেট সিটি বা আরবান প্রাইমেসি, এটা হচ্ছে আমাদের এই আরবান জিওগ্রাফির একটা কনসেপ্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখো, কেউ যদি না বুঝে থাকো, এই দেখো, তোমাদেরকে যদি আবারও আমরা একটু তোমাদেরকে আবার স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখে নাও, তা না হলে তোমাদের মধ্যে আবার মনে হতে পারে যে আমি আবার নতুন করে কিছু বললাম কিনা। এই যে আমরা হায়ারার্কিক্যাল প্যাটার্ন দেখাচ্ছি, এই হায়ারার্কিক্যাল প্যাটার্নের মধ্যে এই জায়গায় দেখো ক্যাপিটাল অথবা প্রাইমেট সিটি বলা হয়েছে এবং তার সংখ্যা হচ্ছে একটি। তো এইরকম প্রত্যেকটা দেশের মধ্যে একটা শহর বড় শহর পাবা, কিন্তু আমরা যদি বলি যে একটি মেগা সিটি হবে, তা নাও হতে পারে, সে জায়গাতে দুটি হতে পারে। আবার মেগা সিটির
নাও থাকতে পারে কোনো দেশের মধ্যে। তো সেজন্য এটাকে আমরা বলছি প্রাইমেট সিটি, যার সংখ্যা হবে একটি। ওকে, আশা করি তোমরা এটা এখন বুঝতে পারবে। আমরা যখন নেক্সট ক্লাসে আরবান প্রাইমেট সিটি নিয়ে আলোচনা করব, তখন তোমাদের মধ্যে আরো একটু ক্লিয়ার হবে এটা। যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন আমি পুরোটা শেষ করলাম, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলতে থাকেন, প্রশ্ন করতে থাকেন। আমরা যারা পরে এক্সাম দিছিলাম এদের রেজাল্টটা কি রেডি হয়েছে? তোমরা পরে এক্সাম দিছো, তার আবার রেজাল্ট দিতে চাইতেছো? হ্যাঁ, জি স্যার। পরে এক্সাম দিলে কি রেজাল্ট পাওয়া যায়? যারা পরে এক্সাম দিয়েছে তাদের তো রেজাল্ট দেওয়া হবে না, মার্কস তো দেওয়া হবে না। কি বলো সাকিব? জি স্যার। আমাদের সিআররা কি বলে, পরে যারা এক্সাম দিল তাদের কি রেজাল্ট জানানোর দরকার আছে? মার্কস না স্যার, দেবেন স্যার। দিব? তাহলে হ্যাঁ, মার্কস স্যার। তাদের অর্ধেক করে দেই। স্যার এইখানে তো স্যার ওরা তো পরীক্ষাগুলা মানে নেট প্রবলেম দিতে পারে না স্যার, ওদের তো মানে ইচ্ছা করে তার পরীক্ষা দেয়নি এমন কি না বলেন স্যার। আপনারা? ও আচ্ছা আচ্ছা, তা আমি ভাবছি যে ওদের ওদের মার্কসটাকে 50-তে কনভার্ট করে দেব, যেহেতু ওরা পারে না প্রথমবার দিতে। আচ্ছা, এটা তো প্রয়োজন স্যার নেই। এটা ওদের কি বলো ডিভাইসের সাকিব? প্রবলেম বা নেটের আচ্ছা, প্রবলেম স্যার, মৌসুমী। এটা তো ওর পার্সোনালি প্রবলেম না স্যার। আপনি 50% দিলে খারাপ হয়ে যাবে স্যার। খারাপ হয়ে যাবে? ফান করছেন আমরা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরা খুব ভালো করেছে কেউ কেউ, বুঝতে পেরেছো? দ্বিতীয়টার মধ্যে। আচ্ছা, আমরা খুব দ্রুত তোমার অ্যাটেন্ডেন্সটা শেষ করি, তারপরে আমরা চলে যাচ্ছি ওদের রেজাল্টটা দিয়ে। তারপরে তোমরা সবাই একটু চলে গেলে আমি সাকিব আর মৌসুমীর সাথে একটু আলোচনা আছে, সেটা শেষ করে আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? তাহলে আমরা একটু পদ্ধতিগতভাবে আগাই। আজকে হচ্ছে আমাদের কত তারিখ? 28 তারিখ না? 28/06/2021। আসো, খুব দ্রুত তোমরা কাজটা সারবে, ওকে? 2 আছো? তানভীর নাই? তানভীর কোথায়? ও তো একটা ক্লাসও মিস করে নাই। তানভীর নাই আজকে, ওকে। 3, প্রেজেন্ট স্যার। 5, প্রেজেন্ট স্যার। 6, প্রেজেন্ট স্যার। 9, 9 ইয়েস স্যার। মাপাড়া। ওকে, মাপাড়া তো আছো, আমি দেখেছি। 14, ইয়েস স্যার। 18, ইয়েস স্যার। 20, পূজা নাই আজকে। 21, স্যার। ওকে। 22, ইয়েস স্যার। 23, 24, ইয়েস স্যার। 25, প্রেজেন্ট স্যার। 28, ইয়েস স্যার। 31, প্রেজেন্ট স্যার। 32। তারিক আছো? তারিকুল ইসলাম আছো? তেত্রিশ, প্রেজেন্ট স্যার। 35, প্রেজেন্ট স্যার। 37, 37,
মনীষা নাই আজকে না? ওকে। 41, ইয়েস স্যার 43, Yes, sir. 45, Sir. 46, Present, sir. 47, ইয়েস স্যার 48, Present, sir. 50, প্রেজেন্ট স্যার। 51, প্রেজেন্ট স্যার 52, 52, 53, প্রেজেন্ট স্যার 55, ইয়েস স্যার। 56, প্রেজেন্ট স্যার 58, ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ দিয়েছে 56 তোমাকে দিয়েছে। 59, 59, হুমায়রা আছো? নাই মনে হয়। ক্লাসে ছিল, এখন মনে হয় নেট কানেকশনের সমস্যা হয়েছে। আচ্ছা ওকে কেউ বলো জয়েন করার জন্য, যেহেতু ক্লাসে নাই আমি তো দিতে পারছি না এটা। জি 61, প্রেজেন্ট স্যার 64, ইয়েস স্যার 66, প্রেজেন্ট স্যার। 70, ইয়েস স্যার প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ 66, প্রেজেন্ট স্যার। আশিক ক্লাসে স্যার। ওকে ঠিক আছে। 72, ইয়েস স্যার স্যার 72 ওকে ঠিক আছে 72 নিলাম। 73, Yes, sir. 75, Yes, sir. 79, Yes, sir. 80, Present, sir. 81, ইয়েস স্যার। 82, ইয়েস স্যার 88, ইয়েস স্যার। 90, Present, sir. 91, ইয়েস স্যার 92, Present, sir. 93, ইয়েস স্যার। 94, ইয়েস স্যার 95, Yes, sir. 96, ইয়েস স্যার 97, ইয়েস স্যার 99, Yes, sir. 100, Present, sir. 101, জসিমউদ্দিন, নাই মনে হয়। ইয়েস স্যার এতক্ষণ পরে কোত্থেকে আসলা তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে নিচ্ছি হ্যাঁ নিয়েছে। কোত্থেকে যে তুমি আসো বোঝা যাচ্ছে না তো। ঠিক আছে ওকে। 102, 102, প্রেজেন্ট স্যার 103, প্রেজেন্ট স্যার 104, ইয়েস স্যার। 105, Yes, sir. 107, ইয়েস স্যার 109, ইয়েস স্যার 110, ইয়েস স্যার 111, ইয়েস স্যার 113, 113, 113 কে পাওয়া যাচ্ছে না। 114, ইয়েস স্যার। 116, প্রেজেন্ট স্যার 118, 118, 120, ইয়েস স্যার 120, মাসুদ জি স্যার আসছো আমাদের সাথে? জি স্যার তুমি এত অ্যাবসেন্ট থাকো কেন?
স্যার আমি কয়েকটা ক্লাসের সমস্যার জন্য করতে পারিনি স্যার, কয়েকটা করছিলাম। আচ্ছা 121, ইয়েস স্যার 123, Yes, sir. 125, Yes, sir. 127, Yes, sir. 128, Yes, sir. 130, 130, yes, sir. 131, Yes, sir. 151, Yes, sir. 152, ইয়েস স্যার 153, Yes, sir. 154, 154, স্যার 154 প্রেজেন্ট ওকে ঠিক আছে, 155, Present, sir. 156, Yes, sir. 157, Present, sir. 158, Present, sir. Present, sir. 159, Present, sir. 160, Yes, sir. 371, Yes, sir. 412, শাহরিয়ার সাহেব নাই মনে হয়, 413, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সোহাগ, স্যার পূজা দিয়ে স্যার 20 রোল কত? নাম্বার। ওর স্যার ওর মাইক আনমিউট, মানে ও মিউট করতে পারছে না, ওর মাইকের প্রবলেম হয়েছে। পূজা আছো আমাদের স্যার, ও সাথে? স্যার ও অ্যাক্টিভ আছে, আমাদের সাথেই আছে। পূজা আছে স্যার, ওর মাইকে সমস্যা স্যার। স্যার অনলাইনে 20 রোল নাম্বার ওর। 20। Sir, roll 59, Faiza Humaira. দাঁড়াও স্যার, একটু আমার- দাঁড়াও, একটু দাঁড়াও, একজন একজন করে দেই আমি। হ্যাঁ জি স্যার। জি স্যার। 20টা ক্লিয়ার করলাম, এখন বলো ফাইজা, বলো তোমার কি সমস্যা? স্যার, আমার নেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল আর হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তোমার রোল কত জন্য বলো? দিতে পারি স্যার 59। 59 জি, স্যার। ওকে 59 দেখি কি করেছে আমি। 59 হ্যাঁ দিয়ে দিলাম। আর কেউ আছো এই জায়গায়? স্যার আসসালামু তানভীর আলাইকুম। আহমেদ স্যার 2। তানবীর, তাই তো, তোমাকে তো আমি প্রথমেই খুঁজেছিলাম, কোথায় তুমি? স্যার আমার ওয়াইফাই চলে গেছিল স্যার, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিয়ে দিলাম। আর কেউ বাকি আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অনন্যা বলো। জি স্যার। স্যার, আমি গত ক্লাসে পুরো ক্লাসটা করেছি স্যার। মানে হ্যাঁ অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার। তোমার রোল কত ওই বলো অনন্যা, তোমার রোল কত? স্যার আমি জানি। 157। হ্যাঁ আমি জানি তোমরা কেউ মিথ্যা কথা বলো না, সুতরাং যেটা সত্য সেটা সুন্দর করে বলে ফেলবা, কিন্তু কেউ উল্টাপাল্টা কিছু সুযোগ নিবা না, এটা আমি জানি, তোমরা সেটা করবাও না। আচ্ছা তোমার রোল কত বলো অনন্যা? স্যার 157। 157। ওকে অনন্যা, থ্যাংক ইউ স্যার। ওকে তাহলে এই তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ দিচ্ছি। না দাঁড়াও, আল্লাহ হাফেজ দেওয়ার আগে তো তোমাদের এটাকে আমি একটু ফিলফিল করে দেই, তারপরে আল্লাহ হাফেজের পরে একটা কথা আছে তোমাদের, ওই যে কয়েকজন পরীক্ষা দিয়েছে তাদের মার্কসটা জানিয়ে দেই, তারপরে সাকিব আর মৌসুমী আমার সাথে থাকবে, বাকিরা চলে গেলে অসুবিধা নেই। আমি একটু এটা শেষ করে দিই। ওকে তোমাদের এটার কাজ শেষ।
আমরা এদিক থেকে বেরিয়ে যাই। ফ্রম শিপন কুমার রোল এত টু মি 56। স্বপন কুমার, সাকিব দেখো তো স্বপন কুমার কি বলতে চায়। স্যার শোনা যাচ্ছে না। স্বপন কুমার দেখো কি বলতে চায়। ও চ্যাট বক্সের মধ্যে বলেছে 56 রোল নাও। স্যার চ্যাট বক্সে তো স্যার আপনি একলা দেখতে পাচ্ছেন। ও তোমরা দেখতে পাচ্ছ না? না স্যার, আপনারটা খালি আপনি লিখবেন। আচ্ছা, সে 56 রোল নং বলেছে, মানে কি বলতে চাচ্ছে আমি তো সেটা বুঝছি না। কি 56 কি অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট হয়তো দিতে পারেনি। ও প্রেজেন্ট দিতে পারেনি এই কারণে? জি স্যার। এখন আমার কি করার আছে? কি চেক করার দরকার আছে না কিছু? 56 কি দেইনি আমি? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো না ওটা। মাইক্রোফোনে প্রবলেম, স্বপন কুমার বলতেছে ওর মাইক্রোফোনে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনে প্রবলেম, আমি দিয়ে দিব 56 রোল। আমি একটু দ্রুত করে তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তাদের নাম্বারগুলো বলি। সেই নাম্বার হচ্ছে রিফাত, আছো আমাদের সাথে? রিফাত আছো আমাদের সাথে? 45 রোল। রেফিত, হ্যাঁ রেফিট ফারজানা 45 কি রেফিত না রিফাত? স্যার রেফিত। আমি তো রিফাতই বললাম এতক্ষণ পর্যন্ত। আচ্ছা রেফিত ফারজানা আপু, তুমি পেয়েছো 8। ওকে, তারপরে হচ্ছে আমাদের সাথে আছো মহাপাড়া, রোল হচ্ছে 9। মহাপাড়া তোমার রোল 9, আছো আমার সাথে? জি স্যার। ওকে, তুমি মহাপাড়া পেয়েছো 8। তারপরে জাহিদ রোল 72, আছো জাহিদ? জি স্যার আছি। তুমি পেয়েছো 8। তানভীর রোল 2, তানভীর আছো তোমাদের সাথে না? জি স্যার। তুমি পেয়েছো 6। তারপরে হচ্ছে আনিশা রোল 21, আছো আমাদের সাথে? জি স্যার। তুমি পেয়েছো 8। তারপরে মাহফুজ রোল 413, আছো আমার সাথে? মাহফুজ মনে হয় নাই, খুব সম্ভবত। মাহফুজ পেয়েছে 5। এরপরে হচ্ছে মনীষা, আছো আমার সাথে? 37 রোল। মনীষা, মনীষা নেই স্যার। সাকিব, মনীষা মনে হয় নাই না? জি স্যার, নাই। ও পেয়েছে 8। ও পেয়েছে 8। আচ্ছা, বাকি রইল কে? জাকিয়া। জাকিয়া আছো আমাদের সাথে? ইয়েস স্যার। হ্যাঁ জাকিয়া, ইউ আর লাকি ওয়ান। তুমি পেয়েছো, তোমার রোল নং 104, তুমি পেয়েছো 9। ঠিক আছে, জি স্যার। সবাই খুশি? জি স্যার। এখন সবার মার্কস হয়ে গেছে, আমাদের প্রথম পরীক্ষার মার্কস হয়ে গেছে। যদিও আমরা বলেছি এটা ট্রেনিং এর পার্ট, বাট আমি চাই যে এই জায়গাতে তোমরা ম্যাক্সিমামই ভালো করেছো, এই মার্কসটা তোমাদের জন্য থাকুক বরাদ্দ। এরপরে আমি তোমাদেরকে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিব। শুধু আমার সাথে থাকবে তোমাদের 2জন সিআর।